স্কুল নাই? স্কুল নাই? গেছিস না? এখনো ঢুকে নাকি? তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল সবাইকে। এত দুপুর হয়ে গেছে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আজকে আমাদের কি আলাপ? সাগর মহাসাগর নদ ক্যানেল। তোমাদের 47-এর জন্য আমার একটা বই আসবে, বিশ্ব রাজনীতির সেকালে কাল, ছবিতে যে বইটা আমি পড়তেছি বসে বসে। যদিও এই কাভারটা থাকবে না, কাভার চেঞ্জ হবে। একটু শুরুতে বিজ্ঞাপন করে নিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে নেভাল কমিউনিকেশন। ওকে, নেভাল কমিউনিকেশন আজকে আমরা আলোচনা করব। নেভাল কমিউনিকেশন, নেভাল কমিউনিকেশন মানে হলো জলপথে যোগাযোগ। এই যারা জয়েন করেছো তোমাদের, এই অনেকের এগুলো কি নাম? এই যে আজব টিভি, এটা কি নাম? হ্যাঁ, আজব টিভি। আসলে ওইটা মানে নাম সেভ করবো তো অনেক আগে আর কি একটা আইডি খোলা হয়েছিল ওই হিসাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা নেভাল কমিউনিকেশন আগের দুই ক্লাসে কি কি পড়েছি বলো, একটু রিক্যাপ করে নাও। অনেকেই তো প্রতিদিন নতুন নতুন জয়েন করে, ফলে আগের ক্লাসে কি হয় 1 মিনিটে একটু বলো কেউ, যে আগের ক্লাসে আমরা কি পড়েছি। প্রথম দুটা ক্লাসে আমরা কি পড়েছি? সময় নির্ণয়, সময় নির্ণয় পড়েছি। বিশ্ব পরিচিতি, মানচিত্র, হুম, ঠিক আছে। আচ্ছা, আজকে যেটি আমরা পড়বো, আমি সবাইকে মিউট করে দিলাম। আজকে যেটি আমরা পড়াশোনা করব সেটিও মানচিত্র। তবে মানচিত্রে আজকে আমরা জলভাগটা পড়াশোনা করব। কি পড়াশোনা করব? জলভাগ। আমি বলেছিলাম তোমাদেরকে প্রথম দিকের ক্লাসে যে আমরা যে জায়গায় বসবাস করি এটা একটা গ্রহ, প্ল্যানেট। আমরা যে সোলার সিস্টেমে আছি, এই সোলার সিস্টেমে সূর্যকে কেন্দ্র করে 8টা প্ল্যানেট আছে, হ্যাঁ। সূর্য হচ্ছে একটা স্টার, একটা তারকা। সেটাকে কেন্দ্র করে এখানে 8টা প্ল্যানেট আছে, 8টা গ্রহ আছে। সেই 8টা গ্রহের মধ্যে 4টা গ্রহকে বলা হয় রিয়াল প্ল্যানেট, প্রকৃত গ্রহ। কারণ এই গ্রহগুলোতে স্থলভাগ আছে, এগুলোকে আর একটা নাম এদের হলো টেরেস্ট্রিয়াল গ্রহ, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি এর পরের দুই গ্রহ দেখো,
আহ, মানে প্রথম চারটাকে আহ মার্করি, ভেনাস, মার্স, আর্থ, এই আর্থ পৃথিবী। এরপরে যদি তুমি দেখো জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, এই যে চারটা গ্রহ, এই চারটা গ্রহতে স্থলভাগ নাই। এগুলোকে বলে অপ্রকৃত গ্রহ। এগুলো হচ্ছে যে প্রথম দুটা গ্যাস দ্বারা পরিপূর্ণ, পরের দুটা বরফ দ্বারা পরিপূর্ণ। তো মানুষের বসবাস উপযোগী গ্রহ হচ্ছে আর্থ, পৃথিবী হচ্ছে মানুষের বসবাস উপযোগী গ্রহ। সে কারণেই তো এখানে মানুষ বসবাস করছে, তাই না? তো এই যে গ্রহটা, এই গ্রহের যে সারফেস, এই সারফেসের 29% কম্পোজড বাই ল্যান্ড, অর্থাৎ 29%-এ তুমি জীবন ধারণ করতে পারবে। 29% হচ্ছে স্থলভাগ, যেখানে তুমি বসবাস করতে পারবে। আর 71% হচ্ছে জলভাগ, ওয়াটার। 71% জলভাগ, 71%ই জলভাগ। তো 71% যে জলভাগ, এই জলভাগ অংশটায় নিয়েই আমাদের আজকের পড়াশোনা। এই জলভাগ থেকে কি ধরনের প্রশ্ন করে, চাকরির পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করে? প্রশ্ন করে যেমন ধরো 41-এ প্রশ্ন করেছে যে এশিয়াকে আফ্রিকা থেকে আলাদা করেছে কোন প্রণালী, বাবেল মানদেব। 36-এ প্রশ্ন করেছে সুয়েজ খাল কবে উদ্বোধন করা হয়। 43-এ প্রশ্ন করেছে জিবুতি কোন উপসাগরের পারে। তারপরে প্রশ্ন করেছে 41তম প্রিলিতে, 41 কি 40তম প্রিলিতে প্রশ্ন করেছিল নিচের কোনটি বাল্টিক দেশ নয়, অর্থাৎ কোন সাগরের পারে কোন দেশগুলোর আছে, কোন উপসাগরের পারে কোন দেশগুলোর আছে। 45-এ প্রশ্ন করেছিল পৃথিবীর গভীরতম স্থান কোনটি, মারিয়ানা ট্রেঞ্চ। তো এই টাইপের প্রশ্নগুলো হয় এখান থেকে। তারা দেখো যে প্রশ্ন কিন্তু হচ্ছে। তো আমি তোমাদেরকে প্রথম দিন ক্লাস থেকে বলার চেষ্টা করছি যে দেখো ভাই, ম্যাপ কিন্তু এই মুখস্থ করার জিনিস না। এটা না দেখে দেখে চিনে রাখতে হবে। তুমি তোমার গ্রামের সবকিছু চেনো, তুমি তোমার পাড়ার সব বাড়িগুলো, কার বাড়ির পাশে কার বাড়ি আছে তুমি চেনো। তুমি যখন গ্রাম থেকে কোনো একটি শহরে গিয়ে লেখাপড়া শুরু করেছো, ওই শহরকে তুমি চিনতে না। ধীরে ধীরে ওই শহরটি তুমি চিনেছো, এক জায়গা থেকে এক জায়গায় তুমি গিয়ে গিয়ে চিনেছো। তুমি কখনোই ওই শহরের ম্যাপ মুখস্থ করো নাই, তুমি কখনোই খাতায় লিখে ওই শহর চেনার জন্য নোট করো নাই। তাহলে মানচিত্র চেনার জন্য তোমাকে কি করতে হবে? ওই যেতে হবে এক সাগর থেকে, বঙ্গোপসাগর থেকে জাহাজ নিয়ে, ওই মনে মনে মানচিত্রের সামনে রেখে জাহাজ নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। এভাবে তুমি যদি বিচরণ করো, কার পাশে কে আছে, কোন সাগর, এইটা তুমি যদি বারবার দেখো, দেখলে যতখানি ইমেজ মাথায় থাকে তুমি পড়ে ততটা মনে রাখতে পারবে না। পড়া মানেই চাপ। আর দেখা, তুমি যখন দেখছো যে এখানে বাংলাদেশ, বাংলাদেশের পাশে এখানে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ার পাশে এখানে পাকিস্তান আছে, পাকিস্তানের পাশে এখানে আফগানিস্তান, ইরান আছে, তুমি যদি ম্যাপটা দেখে দেখে চিনে রাখো তাহলে কখনোই তোমার ভুল হবে না। তোমার কি ওই যে একটু সময় লাগবে, এটা কিন্তু স্লো প্রসেস, বাট রিমেম্বার ইট, দিস ইজ ভেরি স্পিডি প্রসেস। তুমি যে স্লোলি যদি মানচিত্রটাকে দেখে দেখে চিনে রাখো কোথায় কোন সাগর আছে, উপসাগর আছে, মহাসাগর আছে, তাহলে তোমার ভুল করার সম্ভাবনা জিরোতে নেমে আসবে। আর যদি অন্য কোনো উপায়ে যাও, কোনো ছন্দ আবিষ্কার, কোনো লেখা নোটপত্র মুখস্থ হ্যান ত্যান, সেটা দিয়ে খুব বেশি কাজে দিবে না। ওকে। তো আমি এই ম্যাপের ক্লাসগুলান এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নেয়ার চেষ্টা করি, ম্যাপের ক্লাসগুলো, কারণ কিছুতে জিনিস দেখানোর সুবিধা হয়। পরের ক্লাসগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে নেই না, যদিও আমার প্রত্যেকটা লেকচারেরই এগুলো করা আছে। যদি তোমরা অ্যালাউ করো তা, বা প্রয়োজন মনে করো, তাহলে এগুলো আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি, পিডিএফ গুলো দিচ্ছি। তো আমি তো বলে দিয়েছি যে সব পিডিএফ সব তোমাদেরকে সরবরাহ করতে, সেসব যেন তোমরা দেখো একটু, হ্যাঁ। তাইলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটি হলো নেভাল কমিউনিকেশন। নেভাল কমিউনিকেশন মানে হলো কি? জলপথে যোগাযোগ। নেভাল কমিউনিকেশন মানে জলপথে যোগাযোগ। তোমরা খুব দ্রুত স্ক্রিনশটেও রাখতে পারো, জলপথে যোগাযোগ। নেভাল কমিউনিকেশন মানে কি? জলপথে যোগাযোগ, জলপথে যোগাযোগ। এই জলপথে যোগাযোগ বিষয়টি বোঝার জন্য আমাদের কি কি বিষয় নিয়ে ধারণা থাকতে হবে? দেখো, আমাদের বেশ কিছু বিষয় নিয়ে ধারণা থাকতে হবে। প্রথমত মহাসাগর জিনিসটা কি, এইটা আমাদেরকে জানতে হবে, যে ওশান জিনিসটা কি। তারপর আমাদেরকে জানতে হবে সাগর জিনিসটা কি। সাগরের মধ্যে আবার সাগরের চাইতে ছোট আছে হলো উপসাগর।
উপসাগর সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তারপরে দেখো লেগন সম্পর্কে জানতে হবে। লেগন, লেগন না লেগুন হবে, এটি লেগুন উচ্চারণটা হবে। তারপরে হ্রদ, লেক সম্পর্কে আমাদেরকে জানতে হবে। প্রণালী, যেটাকে স্ট্রেট বলে, সেটা সম্পর্কে জানতে হবে। খাল, ক্যানেল সম্পর্কে জানতে হবে। এবং চ্যানেল, চ্যানেলের বাংলা আমরা করিনি, চ্যানেলের বাংলা আমরা করিনি। আমাদের এই যে প্রণালী, খাল, চ্যানেল, এই তিনটা জিনিস কিন্তু বিসিএস সহ অন্যান্য অনেক চাকরি পরীক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ। তো এই প্রণালীগুলো তুমি কি করেছে, একটা প্রণালী একটা সাগরকে আরেকটা সাগরের সঙ্গে যুক্ত করেছে খুব শর্ট ওয়েতে। একটা সাগর থেকে আরেকটা সাগরে সাগর পথ দিয়ে গেলে অনেক সময় লাগতে পারে, প্রণালী এই পথটাকে সংক্ষিপ্ত করে দিছে। তাহলে প্রণালী তুমি কখন মুখস্থ করতে পারবে, প্রণালী কখন তুমি মনে রাখতে পারবে, যখন তুমি সাগর চিনবে। এক সাগরকে এক সাগরের সঙ্গে যুক্ত করছে প্রণালী। এখন তুমি যদি সাগর না চিনো, তো যদি প্রণালী দিয়ে পড়া শুরু করো, তাহলে কিন্তু মনে থাকবে না। তো আমাদের পড়ার সিস্টেমটা একটু আমরা উল্টাপাল্টা করে ফেলেছি। আমরা দেখা গেল যে একটা প্রণালী পড়া শুরু করছি ছন্দ দিয়ে, মুখস্থ করা না। এ ধরনের কাজ করে আমরা মনে রাখতে পার। বি আওয়ার, সচেতন হও এবং শুরু থেকে শুরু করো। ওকে, তোমরা কি আমার কথা সব বুঝতে পারতেছো? এই ফেসবুকে কোনো জি কমেন্ট স্যার। টমেন্ট নাই? যারা ফেসবুকে দেখতেছো, কোনো কমেন্ট টমেন্ট নাই, কোনো প্রশ্ন নাই? যে জি কোনো স্যার, প্রশ্ন বুঝতে থাকলে পারছি। আমাকে করবে। স্যার, আমরা পিডিএফ কিভাবে পেতে পারি? পিডিএফ তোমাদের যে ফেসবুক গ্রুপে অ্যাড করা আছে সেই গ্রুপে দেয়া হয়। না স্যার, দেওয়া তো হয়নি, মানে আচ্ছা, পাইনি আমি তো এর আগে। আজকেই আজকেই বলে দিচ্ছি, ক্লাস শেষেই আপলোড করে দিতে। ওকে। জি স্যার। আইএইচও, এই সংগঠনটার নাম একটু লিখে নাও, খাতায় লিখো। আইএইচও পূর্ণ রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন। এবং এই সংগঠনটি কত সালে প্রতিষ্ঠা? 1921 সাল। 1921 সালে ডিইউ প্রতিষ্ঠিত হয়। ডিইউ প্রতিষ্ঠিত হয়। তারপরে লিখে নাও সদর দপ্তর। সদর দপ্তর কোথায়? মোনাকো। মোনাকো একটা ছোট্ট দেশ, মোনাকো একটা মাইক্রো স্টেট। মোনাকো একটা মাইক্রো স্টেট। মাইক্রো স্টেট মানে ছোট দেশগুলোকে বলা হয় মাইক্রো স্টেট। এটি ফ্রান্স এবং ইতালির সঙ্গে লাগানো। সদস্য, এইটার সদস্য সংখ্যা প্রতিনিয়ত বাড়ে, এখন 99টা, হয়তো এবছরে 100 সদস্য হয়ে যাবে। এই আইএইচও সম্পর্কে তিনটা তথ্য একটু লিখে নাও। কেন আমরা প্রথমে আইএইচও দিয়ে শুরু করলাম? পৃথিবীর এই যে জলরাশি কতখানি আছে সেই বিষয়টি সার্ভে করা এবং সেটিকে চার্টার করা, তালিকাবদ্ধ করা, পৃথিবীর কোন অংশটুকু কোন মহাসাগর, কোন অংশটুকু কোন সাগর, এই বিষয়টি নির্ণয় করার দায়িত্ব যে সংগঠনটি পালন করে সেই সংগঠনটির নাম হচ্ছে আইএইচও। যে কারণে আমরা শুরুতে আইএইচও পড়ে নিচ্ছি। আশা করছি যে আমরা এই তিনটি তথ্য খাতায় লিখতে পেরেছি। লিখেছি তো নাকি? আইএইচও কমপ্লিট। ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশন, প্রতিষ্ঠা, সদর দপ্তর এবং সদস্য। এখানে কিছু জিনিস লেখা আছে, শীট দিলে তুমি পাবা। ওই যে ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে, বিশ্ব পানি দিবস আছে, পানি দিবসটা কি কি করা হয় হ্যান ত্যান এগুলো লিখে আছে। একটু পারলে রিডিং পড়ে নিও, না পারলে দরকার নাই, এটা দরকার নাই কিছু। এবার আসো মহাসাগর। মহাসাগর জিনিসটা কি? মহাসাগর জিনিসটা কি খাতায় একটু লিখতে হবে। মহাসাগর জিনিসটা কি? মহাসাগর জিনিসটা কি? শোনো, পৃথিবীর তো অধিকাংশই দেখো যে জলভাগ। পৃথিবীর অধিকাংশ এই যে গ্রিন, ডিপ গ্রিন দেখছো, এটা হলো স্থলভাগ। বাকি যে কালার গুলো দেখছো, পার্পেল বা অন্যান্য কি কালার এখানে আছে, কালারের নাম ভালো আমি জানি না, বা নিচের দিকে যে ইয়েলো থেকে আরম্ভ করে উপরের দিকে এইটা, এই অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ, এগুলো সবই হলো কি জলভাগ। তো এই জলভাগ, মহাসাগরের সংজ্ঞা আমরা কি বলবো? মহাসাগরের সংজ্ঞায় আমরা কি বলবো? মহাসাগর টপিক নেম দিয়ে জাস্ট তোমরা একটা লাইন লিখো। মহাসাগর দিয়ে একটা লাইন লিখো, সেটি হচ্ছে যে লিখো যে পৃথিবী পৃষ্ঠের 71% জুড়ে, পৃথিবী পৃষ্ঠের 71% জুড়ে সুবিশাল যে জলরাশি,
71% জুড়ে সুবিশাল যে জলরাশি তাকে বলা হয় মহাসাগর। পৃথিবীর 71% জুড়ে সুবিশাল যে জলরাশি তাকে বলা হয় মহাসাগর। 71% জুড়ে সুবিশাল যে জলরাশি তাকে বলা হয় কি? তাকে বলা হয় মহাসাগর। নিচে লিখো, IHO এর মতে বর্তমানে মহাসাগর 5টি। IHO এর মতে বর্তমানে মহাসাগর 5টি। IHO এর মতে বর্তমানে মহাসাগর 5টি। একটা মহাসাগর হলো প্রশান্ত, প্রশান্ত। 2 নম্বর মহাসাগর হলো আটলান্টিক, আটলান্টিক। 3 নম্বর মহাসাগর হলো ভারত মহাসাগর। 4 নম্বর মহাসাগর হলো দক্ষিণ মহাসাগর। এগুলো খুবই সোজা সহজ কথা, এগুলো সবাই জানে। এবং 5 নম্বর মহাসাগরের নাম হচ্ছে উত্তর মহাসাগর, উত্তর মহাসাগর। তো এই 5টা মহাসাগরের নাম আশা করছি আমরা সবাই জানি। প্রশান্ত, যেটাকে ইংরেজিতে প্যাসিফিক বলে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার মানে সারা পৃথিবীতে মোট পানির পরিমাণ তো 71%। এখন 71, হ্যাঁ আমি বলি। মহাসাগর বাদে তো সাগর নদীও আছে, তাহলে হ্যাঁ, ওইগুলো। যেগুলো যেগুলো না, নদীটা ইনল্যান্ড ওয়াটার, নদীর স্থলভাগের মধ্যে। পৃথিবীর যে 71%, সে 71% পুরোটাই মহাসাগর। সাগর কি? সাগর মহাসাগরই। মহাসাগরের একটা অংশকে আমরা সাগর বলেছি। আমরা মহাসাগরের একটা অংশকে উপসাগর বলেছি। ইভেন যে প্রণালী, ওইটিও কোনো না কোনো মহাসাগরের অংশ, ঠিক আছে? হ্যাঁ, তবে তুমি যদি এখন আমাকে বলো যে 71% মহাসাগর, এই মহাসাগরের সাগর উপসাগর প্রণালী এই অংশটুকু যদি বাদ দেই তাহলে কত পার্সেন্ট থাকে? তখন থাকে হলো 97%। অর্থাৎ মহাসাগরের অনলি 3%কে আমরা বিভিন্ন সাগর, উপসাগর, প্রণালী এসবের নামকরণ করেছি। ওকে। নদ নদী সহ দেশের অভ্যন্তরীণ যে পুকুর পুষ্করিণী আছে, এগুলো জলভাগের অংশ নয়, এগুলো হচ্ছে স্থলভাগের অংশ। এগুলোকে বলা হয় ইনল্যান্ড ওয়াটার। ওকে। জি স্যার। তোমাদের যে কোনো কনফিউশন তৈরি হলেই প্রশ্ন করবে। ভারতকে আমরা ইন্ডিয়ান বলি, ইন্ডিয়ান ওশান বলি। আর বাকিগুলান দক্ষিণ, দক্ষিণকে কি বলবো? সাউদার্ন। উত্তরটাকে আমরা আর্কটিক মহাসাগর বলি। এখন তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা ম্যাপ সাথে করে নিয়ে তোমরা হচ্ছে যে ক্লাসে বসবে। আমি এখানে যখন চটপট করে দেখে দিব, তারপরে তোমাদের কাজ হলো তোমাদের মানচিত্রে ম্যাপটাকে দেখা, তোমাদের মানচিত্রে দেখা। দেখো, আমি একটু পরে মহাসাগরের সীমানা নির্ধারণ করে দিব। এইখানে একটু দেখার চেষ্টা করো যে মহাসাগর 5টাকে আমরা একটু এক নজরে দেখার চেষ্টা করেছি, 5টা মহাসাগরকে। সেক্ষেত্রে সেক্ষেত্রে পৃথিবীর গত ক্লাসে, আগের ক্লাসে বলেছি মানচিত্রের উপরের দিকটাকে বলা হয় উত্তর, মানচিত্রের নিচের দিকটাকে বলা হয় দক্ষিণ। তাহলে একদম মানচিত্রের দক্ষিণে, মানচিত্রের দক্ষিণে আমরা যে জলভাগটা দেখব, সেই জলভাগটাকে বলা হবে হচ্ছে কি? দক্ষিণ মহাসাগর। মানচিত্রের দক্ষিণে দক্ষিণ মহাসাগর। এই যে দক্ষিণ মহাসাগরে এই যে সাদা অংশটা দেখতেছ, এইটা এইটা হলো অ্যান্টার্কটিক মহাদেশ, এটা আমরা জেনেছি। আর উত্তরটা কোনটা? এটা হলো উত্তরটা হলো গিয়ে কি? উত্তর মহাসাগর। তাহলে উত্তর আর দক্ষিণ আমাদের বুঝতে অসুবিধা নেই। এবার আসো যে ভারত মহাসাগর। দেখো এইখানে যে দেশটা আছে, এই দেশটার নাম কিন্তু ভারত। এই ভারতের দক্ষিণে ভারত মহাসাগর। এবং দেখো একটা ইংরেজি এম লেটারের মতো হয়েছে, ইংরেজি এম লেটারের মতো হয়েছে। ভারত মহাসাগরটা দেখতে ইংরেজি এম লেটারের মতো হয়েছে, ইংরেজি এম লেটারের মতো হয়েছে। ফলে ইংরেজি এম লেটারের মতো দেখতে কোন মহাসাগর? এটা হলো
ভারত মহাসাগর। এবার আসো আটলান্টিক। আটলান্টিকটা হলো এই যে এইটা। তাহলে আটলান্টিক যদি আমি এভাবে নির্ণয় করি তাহলে দেখো কিছুটা এস আকৃতির হয়। ইংরেজি এস লেটারের মতো দেখতে কোন মহাসাগর? আটলান্টিক মহাসাগর। ইংরেজি এস লেটারের মতো দেখতে কোন মহাসাগর? আটলান্টিক মহাসাগর। ওকে, ইংরেজি এস লেটারের মতো দেখতে কোন মহাসাগর? আটলান্টিক মহাসাগর। আর পৃথিবী যেহেতু এরকম গোলাকার জিনিস, আমার হাতটা হলো প্যাসিফিক, আমরা পৃথিবীকে তো গোলাকার আঁকতে পারি না, একটা ফুটবল আঁকতে পারি না, এটাকে আমরা চিরে এরকম করে প্রসারিত করে এঁকেছি। ফলে হাতের আমার দুই মাথা দুদিকে যে চলে গেল, দুটো তো আসলে একই মাথা। একটা গোলাকার ফুটবলে একটা গোল চিহ্ন দাও, এবার ওই গোল চিহ্ন মাঝখান থেকে কেটে ফুটবলটাকে চিরে এরকম করো, দুই প্রান্ত করে ফেলো। তাহলে এই প্রান্ত আর ওই যে তুমি গোল চিহ্ন দিলে ওটা কিন্তু দু প্রান্তে চলে যাবে। ওকে, আমি যদি এই যে এখানে লেখা আছে অ্যাকুয়াফিনা, অ্যাকুয়াফিনা একই জায়গায় লেখা আছে, আমি যদি অ্যাকুয়ার এখানে কেটে দিয়ে এই কাগজটাকে টেনে দুই প্রান্ত করে ফেলি, তাহলে অ্যাকুয়ার একদিকে যাবে, ফিনা আর একদিকে যাবে। বাট অ্যাকুয়াফিনা তো এক জায়গাতেই আছে, তাই না? এক জায়গাতেই ছিল। সেরকম মানচিত্রের এই অংশটা এবং এই অংশটা কিন্তু একই অংশ। এই অংশটাই হলো এই অংশটাই হলো গিয়ে প্রশান্ত মহাসাগর। দেখো এটাকে প্যাসিফিক মহাসাগর বলা হচ্ছে। পাঁচটা মহাসাগর তোমার মানচিত্রে তুমি চিনে ফেলো, তোমার মানচিত্রে তুমি চিনে ফেলো। আমি এখানে আরেকটু স্পেসিফিক করে দেই ম্যাপটাকে, তুমি কিভাবে তুমি চিনবে। তুমি কিভাবে চিনবে মহাসাগর সাগরগুলোকে? দেখো, এগুলো রেখা দিয়ে চিনতে হয়, রেখা দিয়ে। এইটা পৃথিবী। এই পৃথিবীকে আমরা 0 ডিগ্রি রেখা দিয়ে ভাগ করলাম। এই 0 ডিগ্রি থেকে তুমি চলে যাবে হইলো 80 ডিগ্রি উত্তরে, 80 ডিগ্রি, 80 ডিগ্রি নর্থ। এর উপরে যেটা, এইটা হবে হলো উত্তর মহাসাগর। এইখানে উত্তর মহাসাগর। উত্তর মহাসাগর 80 ডিগ্রি অক্ষরেখার উত্তরে। আর দক্ষিণ মহাসাগর 0 ডিগ্রি থেকে তুমি 60 ডিগ্রি নিচে নামবে। তোমার মানচিত্রে দেখো 15 ডিগ্রি করে দেয়া আছে, 0 থেকে 15, 30, 45, 60, 75, 90 দেয়া আছে। তাহলে 80 কোথায়? 75-এ পরে হবে। আর 60 লিখে আছে দেখো তোমার মানচিত্রে, 15, 30, 45, 60। তো 60 ডিগ্রি সাউথ যেটা, তার নিচে যে মহাসাগর, সেটার নাম হলো দক্ষিণ মহাসাগর। দক্ষিণ মহাসাগর। এবার আসো ভারতের দক্ষিণে। ভারত যে দেশটা, তার দক্ষিণে একটু তাকাবা, এরকম এম লেটারের মতো একটা আহ সাগর দেখবা। এই মহাসাগরটার নাম হলো ভারত মহাসাগর। ভারত মহাসাগর। আটলান্টিক মহাসাগর যদি দেখতে চাও, আটলান্টিক মহাসাগরটা হচ্ছে এইরকম মহাসাগর, এটা হলো আটলান্টিক মহাসাগর। আর এটা হলো আটলান্টিক। এটা কি? আটলান্টিক। এটা হলো আটলান্টিক মহাসাগর। এটা হচ্ছে আটলান্টিক। আর প্রশান্ত বলেছি যে এইখানে প্রশান্ত, এখানে প্রশান্ত। এখন দেখো, তোমরা একটা সংগঠনের নাম শুনেছো, ন্যাটো। ন্যাটোর পূর্ণ রূপ হচ্ছে নর্থ আটলান্টিক। তার মানে আটলান্টিকের আবার উত্তর দক্ষিণ আছে। আটলান্টিকের উত্তর দক্ষিণ নির্ণয় করবে কেমনে? তুমি 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা টেনে দিবে, 10 ডিগ্রি, 10 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই রেখাগুলো নিয়ে আমি প্রথম ক্লাসে আলোচনা করেছি। 10 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে এইটা আটলান্টিকের উত্তর অংশ, নর্থ আটলান্টিক। এর নিচেরটা হলো সাউথ আটলান্টিক। প্রশান্ত মহাসাগরের ক্ষেত্রে এটা নর্থ প্যাসিফিক, নিচেরটা সাউথ প্যাসিফিক। প্রশান্তের ক্ষেত্রেও নর্থ প্যাসিফিক আছে এবং সাউথ প্যাসিফিক আছে। কিন্তু ভারত মহাসাগরের ক্ষেত্রে দেখো, ভারত মহাসাগরের অধিকাংশটাই তো দক্ষিণে। 10 ডিগ্রির উপরে ভারত মহাসাগরে খুব বেশি অংশ নাই। এই অংশটাকে বলা হয় উত্তর ভারত মহাসাগর। যেটা, সেটা মূলত আর উত্তর ভারত মহাসাগর নামে ডাকা হয় না, সেটাকে ডাকা হয় বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল বলে, যেটা বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। আরেকটি হচ্ছে অ্যারাবিয়ান সি। অ্যারাবিয়ান সি। অ্যারাবিয়ান সি। ওকে,
অ্যারাবিয়ান সি। দেখো এটা লিখে নিতে পারলে কিনা। জি স্যার। জি স্যার, লিখেছি। গুড। স্যার প্রশান্ত মহাসাগর কি 0 ডিগ্রির ওখানে থাকবে? না, প্রশান্ত মহাসাগর এই দুই পাশের এই জায়গাটা হলো প্রশান্ত মহাসাগর। সেখানে উত্তর দক্ষিণে আমরা ভাগ করছি ওই একই রেখা দিয়ে, 10 ডিগ্রি রেখা উত্তরেও দিয়ে। থাকবে দক্ষিণেও থাকবে। হ্যাঁ, ওকে। একটা স্যার জিনিস খেয়াল, প্রশান্ত মহাসাগরটা আর একটু বুঝাই দেন, মানে ওইটা পশ্চিম দিকে গেল আবার পূর্ব পূর্ব দিকে। দিকে গেল। জি স্যার। এই দেখো এখানে অ্যাকুয়াফিনা কথাটা এক জায়গায় লেখা আছে না, অ্যাকুয়াফিনা। এখন পৃথিবী এরকম গোলাকার একটা জিনিস। এখন এই গোলাকার জিনিসটা আর আমি এই অ্যাকুয়াফিনার অ্যাকুয়া যেখানে এখানে কেটে দিয়েছি, এখানে আমি চিরে দিয়েছি, চিরে এই কাগজটাকে ধরে টেনে এরকম দুই দিকে নিয়ে গেলাম, দুই প্রান্তে নিয়ে গেলাম, তাহলে দুই প্রান্তে যে গেল ওটা তো একই প্রান্ত। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। অর্ধেকের কাছে অর্ধেকের কাছে। একটা জিনিস খেয়াল করো, এই যে আটলান্টিক এবং ভারত মহাসাগর এখানে মিলে গেছে না, এই জায়গায় দেখো জি মিলে স্যার। গেছে কিনা বলো। জি তুমি স্যার। যদি স্যার। এখানে এখানে যে দেশটা আছে দক্ষিণ আফ্রিকা, এই দক্ষিণ আফ্রিকাতে তুমি যদি যাও, তাহলে দক্ষিণ আফ্রিকা থেকে যদি তুমি সামনের দিকে দক্ষিণের দিকে তাকাও, তাহলে তো দেখবা যে তোমার এই পাশে হলো ভারত মহাসাগর, এই পাশে আটলান্টিক, তাহলে তুমি মাঝখানে আলাদা করবে কেমনে? তুমি কিন্তু ওখানে পানির কালার দেখে আলাদা করতে পারবে। দুইটা দুইটা যে মহাসাগর, সেই দুই মহাসাগরের পানির টেম্পারেচার একরকম থাকে না, ফলে কারেন্টে তারতম্য ঘটে, স্রোতে তারতম্য ঘটে, এমনকি পানির কালারেও তারতম্য আছে। এবং পানির কালারে যে তারতম্য আছে সেটা তোমাকে আমি একটু দেখাই দেই। এই যে দেখো সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার নিচে তুমি যদি দেখো, এখানে তুমি একটা রেড কারেন্ট পাবা, রেড কারেন্ট, রেড রেড কারেন্ট পাবা, রেড কারেন্ট। হ্যাঁ, সাউথ আফ্রিকা থেকে দক্ষিণে যেটা রেড কারেন্ট তুমি পাবা, সেটা হলো ভারত মহাসাগর। আর যেটা ব্লু কারেন্ট তুমি পাবা, তুমি ওখান থেকে দেখবা যে কোনটা দেখাচ্ছে রেড কালার, রেড কালারের যে কারেন্টটা, সেই কারেন্টটা হচ্ছে ইন্ডিয়ান ওশান। আর যেটা ব্লু কালারের কারেন্ট সেটা হচ্ছে আটলান্টিক ওশান। ব্লু কালারের কারেন্টটাকে বলা হয় বেনগুয়েলা কারেন্ট, আর রেড কালারের কারেন্টটাকে বলা হয় আগুলহাস কারেন্ট। ওকে, তুমি যদি দক্ষিণ আফ্রিকাতে যাও, তার সামনের দিকে তাকালে ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে পানির কালার দেখেই আলাদা করতে পারবা। যেই কালারটা রেডিশ লাগবে সেটা বুঝবা ভারত মহাসাগর, আর যেটা ব্লু লাগবে সেটা হচ্ছে কি আটলান্টিক মহাসাগর। তাহলে বলো ভারত মহাসাগরের স্রোতটা কি কি রকম? লাল স্রোত। আটলান্টিকের স্রোতটা কেমন? নীল স্রোত। এটা একটু মনে রেখো। আচ্ছা, এই জায়গাটায় আমি এইটা খুব ভালো দেখতে পাবে না স্লাইডটা, এটা যখন আমি লিখে দিব, আহ, এটা তোমাদেরকে এই ক্লাস শেষে আমি দিতে বলবো। ক্লাস শেষে যখন তুমি পাবে তখন দেখবে যে এইখানে কিছু তথ্য লেখা আছে, এইটা তোমার জানা খুব জরুরি। কি 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 জিনিস এখানে আছে? এখানে যে জিনিসটা আছে দেখো, যে লিখো, এটা একটা টপিক নেম লিখো, যে মহাসাগর সংক্রান্ত কয়েকটি তথ্য। মহাসাগর সংক্রান্ত কয়েকটি তথ্য, টপিক নেম মহাসাগর সংক্রান্ত কয়েকটি তথ্য। প্রথম তথ্যটা লিখো, প্রথম তথ্য লিখো, বৃহত্তম মহাসাগর প্রশান্ত। তথ্যগুলো খুবই সহজ, বাট খাতায় সুন্দর করে নোট করো, তাহলে দেখবে যে বছর শেষে সুন্দর একটা নোট তৈরি হয়ে যাবে এবং তোমার পড়ালেখার চাপ কমে যাবে। সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত। আচ্ছা, এরপরের তথ্যটা লিখো, সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক। সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক।
আর্কটিকটার বাংলা হলো উত্তর, সবচেয়ে ছোট মহাসাগর উত্তর। তারপরের তথ্য লিখো, দক্ষিণ মহাসাগর হচ্ছে নবীনতম। নবীনতম, দক্ষিণ মহাসাগর হচ্ছে নবীনতম। নবীনতম লিখে ব্র্যাকেটে লিখো, নবীনতম লিখে ব্র্যাকেটে লিখো 2000 সাল। 2000 সালের আগে বিশ্বে জলরাশিটাকে ভাগ করা হতো প্রধান 4টা ভাগে, তখন মহাসাগর বলা হতো 4টা, এখন মহাসাগর বলা হয় 5টা। তো 5 নাম্বার যে মহাসাগরটি সেটি হলো দক্ষিণ মহাসাগর। তার মানে তথ্যটা কি লিখবে? পৃথিবীর নবীনতম মহাসাগর হচ্ছে দক্ষিণ মহাসাগর। এটা কি স্যার 2000 সাল থেকে শুরু হয়েছে? 2000 সাল থেকে আমরা দক্ষিণ মহাসাগরের কথা বলছি। আচ্ছা, আর একটা জিনিস যেটি জানতে হবে সেটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা খুব সংক্ষেপে লিখো, খুব সংক্ষেপে লিখো। সেটি হচ্ছে 3টা মহাসাগরের গভীরতম স্থান তুমি জানবা। 3টা মহাসাগরের গভীরতম স্থান জানতে হবে। জাস্ট নিচে লিখো মহাসাগর, ডান পাশে লিখো গভীরতম স্থান, একটা ছক করো। মহাসাগর, ডান পাশে গভীরতম স্থান, মহাসাগর, 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 আর ডান পাশে গভীরতম স্থান। তুমি অবশ্যই গভীরতম স্থান 3টার মুখস্থ করবে, তবে এগুলো কত গভীর সেটা মুখস্থ করতে হবে না। গভীরতম স্থান এইটা তুমি মহাসাগর এবং গভীরতম স্থান এটা লিখো। মহাসাগর হলো প্রশান্ত, প্রশান্তর গভীরতম স্থান হচ্ছে কি বলতো? মারিয়ানা ট্রেঞ্চ। স্ট্রেঞ্জ। হ্যাঁ, মারিয়ানা ট্রেঞ্চ, ট্রেঞ্চ মানে খাদ, মারিয়ানা ট্রেঞ্চ এটা হলো গভীরতম স্থান। এটার গভীরতা কত এটা মুখস্থ করতে হবে না, এই পিডিএফ যেটা দিব সেখানে লিখে আছে 36,200 ফিট, এটা মুখস্থ করতে হবে না। প্রশান্ত। তারপরে আসো আটলান্টিক, তারপরে লিখো আটলান্টিক, আটলান্টিক। আটলান্টিকের গভীরতম স্থানটি হচ্ছে পুয়ের্তো রিকো ট্রেন্স। এটা একটু সুন্দর করে লিখে দাও, পুয়ের, পুয়ের, একটু একটু বানানটা ঠিক করে দেই, পুয়ের তো রিকো, পুয়ের্তো রিকো, পুয়ের্তো রিকো, পুয়ের্তো রিকো ট্রেন্স, পুয়ের্তো রিকো। আচ্ছা, এরপরে আসো আর একটা ইন্ডিয়ান, ইন্ডিয়ান। ভারতেরটা, ভারতেরটা, ভারতের গভীরতম স্থান ভারত মহাসাগর। আচ্ছা, ভারত মহাসাগরের গভীরতম ট্রেন্সটা হচ্ছে জাভা যে সাগরটা আছে ওই জাভা সাগরে, কিন্তু জাভার পাশের জায়গাটা হলো সুন্দা, যে কারণে এটাকে সুন্দা ট্রেন্স, সুন্দা এবং জাভা ট্রেন্স দুটাই বলা হয়। সুন্দা ট্রেন্স এবং জাভা ট্রেন্স দুটা নামেই বলা হয়। তুমি যেটাকে দুটাই মনে রাখো, যেটা অপশনে থাকে সেটা উত্তর করো, দুটাই অপশনে থাকবে না। সুন্দা অবলিক জাভা ট্রেন্স দুটাই সঠিক, মানে দুই নামে ডাকা হয়, একটা সাগরের নামে একটা হলো জায়গার নামে। এই 3টার গভীরতম স্থান মনে রাখবে। এবার টপিক নেম লিখো সাগর, টপিক নেম লিখো সাগর, টপিক নেম লিখো সাগর। সাগর কাকে বলে? আসলে এগুলো তো আইন দ্বারা নির্ধারণ করা সংজ্ঞা না, এগুলো আইন দ্বারা নির্ধারণ করা সংজ্ঞা না, এগুলো আইডিয়া করে বলা, ধারণা থেকে বলা। ওকে, তো সাগরের সংজ্ঞায় আমরা যেটি বলবো সেটি হচ্ছে সাগরের সংজ্ঞায় আমরা যেটি বলবো সেটি হচ্ছে
এভাবে সংজ্ঞাটা লিখবে। মহাসাগরের চেয়ে অপেক্ষাকৃত ছোট জলরাশি। লিখো, এই সংজ্ঞাটা লিখো, আমি যেটা বলি সেটা লিখো। মহাসাগরের চেয়ে, মহাসাগরের চেয়ে অপেক্ষাকৃত অপেক্ষাকৃত ছোট জলরাশি জলরাশি যা স্থলভাগের কাছাকাছি, যা স্থলভাগের কাছাকাছি তাকে সাগর বলে। মহাসাগরের চেয়ে অপেক্ষাকৃত ছোট জলরাশি যা স্থলভাগের কাছাকাছি তাকে সাগর বলে। এবার লিখো পৃথিবীর বৃহত্তম চারটি সাগর। পৃথিবীর বৃহত্তম চারটি সাগর, সবচেয়ে বড় চারটি সাগর, এই চারটি সাগরের নাম একটু ঝটপট করে লিখে ফেলো। ভূমধ্যসাগর, বড় চারটি সাগরের নাম লিখো। 1 নম্বর ভূমধ্যসাগর, ভূমধ্যসাগর। 2 নম্বর লিখো ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সাগর। কি হলো? আর স্লাইডটা উধাও, কোথায় চাপ পড়ে কি ডিলিট হয়ে গেছে। আচ্ছা, 1 নাম্বার লেখা হইলো, ও এটা ডিলিট অপশনে চাপ পড়ছিল। ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর, এই সাগরটা নাম লিখো। তারপরে লিখো ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সাগর। তারপরে লিখো দক্ষিণ চীন সাগর। এই সাগরগুলোকে আগে চিনতে হবে, খুব গুরুত্ব দিয়ে চিনবা। দক্ষিণ চীন সাগর। তারপরে লিখবা বেরিং সাগর, বেরিং সাগর। এগুলো হলো বড় চারটা সাগর। এই চারটা সাগরের নাম মনে রাখতে হবে, এদেরকে চিনে রাখতে হবে ম্যাপে। বেরিং সাগর, বেরিং সাগর। স্যার জলরাশি বলতে কি বুঝি স্যার? জলরাশি বলতে জলভাগ বুঝি, পানি অঞ্চল বুঝি, পানি দ্বারা আবৃত, কম্পোজড বাই ওয়াটার, দ্য এরিয়া হুইচ কম্পোজড বাই ওয়াটার। একটা এলাকা যেটি পানি দ্বারা আবৃত সেটাকেই বলি জলরাশি। আচ্ছা, এই চারটা লিখো। এবার আসো, প্রধান সাগর সমূহ। তোমাকে ম্যাপে কয়েকটা সাগর মাস্ট চিনতে হবে, কয়েকটা সাগর মাস্ট চিনতে হবে। এই সাগরগুলো যদি না চিনো তাইলে পরে তুমি প্রণালী প্রণালী এগুলো ভালো করে চিনতে পারবে না। আমি এখানে সাগরগুলোর নাম লিখে রাখছি, সাগরগুলোর নাম লিখে রাখছি ম্যাপে, এখানে লিখে দিয়েছি। কিন্তু আমার এখানে চিনলে তো হবে না, তোমার কাছে যে ম্যাপ আছে সেই ম্যাপে চিনে চিনে তোমাকে এর সাথে কি হ্যাবিচুয়েটেড হতে হবে। দেখো, সবচেয়ে বড় সাগরটার নাম বলেছিলাম ভূমধ্য সাগর। এই যে এখানে ভূমধ্য সাগর। এইখানে যে মহাসাগরটা দেখছো এই মহাসাগরটার নাম আটলান্টিক। এখানে যে মহাসাগর দেখছো এটার নাম আটলান্টিক। এই মহাসাগরের নিচেরটা দক্ষিণ আটলান্টিক, উপরেরটা উত্তর আটলান্টিক। উত্তর আটলান্টিকের বাম পাশে উত্তর আমেরিকা মহাদেশ, ডান পাশে এখানে ইউরোপ মহাদেশ। দক্ষিণ আটলান্টিকের বাম পাশে দক্ষিণ আমেরিকা মহাদেশ, ডান পাশে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশ এইটা, তার উপরে ইউরোপ মহাদেশ। আফ্রিকা আর ইউরোপ মহাদেশের মাঝখানে এখানে একটা সাগর আছে, সাগরটার নাম ভূমধ্য সাগর।
পৃথিবীর বৃহত্তম সাগর এবং এই সাগরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে অধিকাংশ তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনেক গুলান প্রণালী এই সাগরে আছে। এই সাগরে আহ জিব্রাল্টার প্রণালী আছে, এই সাগরে আহ বসফরাস দার্দানেলিস প্রণালী আছে, এই সাগরে সিসিলি প্রণালী আছে, এই সাগরে মেসিনা প্রণালী আছে। ফলে ওই প্রণালীগুলো সম্পর্কে সঠিক উত্তর পাওয়ার জন্য তোমাকে সাগরটা খুব ভালোভাবে চিনতে হবে, ভূমধ্য সাগর। তারপরে বলেছিলাম আরেকটি সাগরের কথা, সেই সাগরটির নাম হলো, তোমরা চাইলে সাগরগুলোর নাম খাতায় লিখে রাখতে পারো, পরে এগুলো কোনগুলো মানচিত্রে খুঁজে দেখতে হবে সেগুলোর কথা। এই জায়গায় হলো ক্যারিবিয়ান সাগর, এই জায়গায় ক্যারিবিয়ান সাগর, ক্যারিবিয়ান সি, ক্যারিবিয়ান সাগর। তারপরে তোমাদেরকে একটা সাগরের কথা বলেছিলাম, সাগরটার নাম হলো দক্ষিণ চীন সাগর। চীনের দক্ষিণে দক্ষিণ চীন সাগর, এইখানে দক্ষিণ চীন সাগর আছে, এটা দক্ষিণ চীন সাগর। আচ্ছা, মাথায় দেখতে পাচ্ছ না, দক্ষিণ চীন সাগর, দিস ইজ দক্ষিণ চীন সাগর, সাউথ চায়না সি। তারপরে এই যে এখানে বেরিং সাগর আছে, প্রশান্ত মহাসাগরের অংশ বেরিং। দেখো এটা প্রশান্ত মহাসাগর, এই যে প্রধান সাগর সমূহ লিখছি এই জায়গাটা প্রশান্ত মহাসাগর, আমি যেখানে হাত দিয়ে দেখাচ্ছি। এই প্রশান্ত মহাসাগর যখন স্থলভাগের কাছাকাছি গেছে তখন এই প্রশান্ত মহাসাগরেরই একটা অংশকে আমি নাম দিয়েছি বেরিং সাগর। তার মানে কি, এটাও তো মহাসাগরই, ওই মহাসাগরের একটা অংশ যেটা স্থলভাগের কাছাকাছি সেটাকে আমরা বিভিন্ন সাগর উপসাগর নাম দিয়েছি, যেমন এটার নাম দিয়েছি বেরিং সাগর। খুব গুরুত্বপূর্ণ একটা সাগর, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভারত নামক দেশটার বাম দিকে দেখো, এই যে ভারত নামক দেশটার ডান দিকে বে অফ বেঙ্গল আর বাম দিকে হচ্ছে আরব সাগর। তাহলে আরব সাগরটা তোমাকে চিনতে হবে, আরব সাগর। একটা সাগর আছে নাম হলো রেড সি। এই ভূমধ্য সাগর থেকে আরব সাগরে আসার জন্য এদিকে একটা সাগর আছে লম্বা করে একটু, রেড সি, লোহিত সাগর। আবার রাশিয়া থেকে সোজা উত্তর দিকে গিয়ে দেখবা যে এখানে একটা সাগর আছে, সাগরটার নাম হচ্ছে হোয়াইট, শ্বেত, শ্বেত সাগর, শ্বেত সাগর। আবার দেখো এই যে দেখো এখানে তুরস্ক, এই জায়গায় কে, তুরস্ক। তুরস্কর ঠিক উপরে ইউক্রেনের নিচে এখানে একটা সাগর আছে, সাগরটার নাম ব্ল্যাক সি, ব্ল্যাক সি, ব্ল্যাক, হোয়াইট, রেড, এই দেখো এক লাইনে এখানে সাগরগুলো আছে। আবার এই যে দেখো হোয়াইট, তার বাম পাশে ফিনল্যান্ড, ফিনল্যান্ডের বাম পাশে এখানে দেখবে একটা সাগর, বাল্টিক সাগর। এই যে বাল্টিক দেশ নয় কোনটি, প্রশ্ন উত্তর কি হবে, বাল্টিকের পারে কোন দেশগুলো নাই, আমরা দেখবো বাল্টিকের পারে কোন দেশগুলো নাই। ওকে। তারপরে এদিকে আছে পূর্ব চীন সাগর, জাপান সাগর, ওকোস্টক সাগর। হ্যাঁ, তারপরে এখানে আমি সাগরের নামটা লিখি নাই, স্লাইডে লিখি নাই, আমি লিখে দিচ্ছি। এই যে দেখো এইটা, এখানে যে বিশাল একটা দেশ আছে, দেশটার নাম হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নিচে একটা দ্বীপ আছে, এটাও অস্ট্রেলিয়ার অংশ, নাম হলো তাসমানিয়া। এই তাসমানিয়ার পাশে এখানে যে সাগর, সাগরটার নাম হলো তাসমান সাগর। এই যে দেখো এই জায়গাটা কিন্তু নিউজিল্যান্ড, এই নিউজিল্যান্ডের পাশে হলো তাসমান সাগর। নিউজিল্যান্ডের পাশে কোন সাগর, তাসমান সাগর। নিউজিল্যান্ডের পাশে হচ্ছে তাসমান সাগর। এই যে তাসমান সাগর, এই তাসমান সাগর, এই প্রশ্নটা করে নিউজিল্যান্ড কোন সাগরের পারে, নিউজিল্যান্ড হচ্ছে তাসমান সাগরের পাশে। ওইটা প্রশান্ত মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের যে অংশটা, তাসমানিয়া নামক একটা দ্বীপ আছে অস্ট্রেলিয়ার, একটা প্রদেশ, তার পাশে সেটাকে তাসমানিয়ার নাম অনুসারে তাসমান সাগর করা হয়েছে। ওকে, তার তাসমান মানে কি সাগর স্যার করা হয়েছে। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড কি প্রশান্ত মহাসাগরেরই অংশ স্যার? প্রশান্ত মহাসাগরের দ্বীপ বলবে। আচ্ছা, দ্বীপ। তাহলে এগুলো দ্বীপ রাষ্ট্র স্যার? হুম, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দ্বীপ রাষ্ট্র। আচ্ছা, তোমাদেরকে এই স্লাইডে আমি মহাসাগর আরেকবার একটু দেখাই, দেখো মহাসাগর, মহাসাগর খেয়াল করো। স্যার এই ক্যারিবিয়ান শব্দটা কি বিশেষ কোনো অর্থ বহন করে? ক্যারিবিয়ান, ক্যারিবিয়ান বিশেষ অর্থ না, আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ক্যারিবিয়ান দেশগুলো এক হয়ে ক্রিকেট বোর্ড গঠন করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জগুলোকে বলা হয় পশ্চিম ভারত। তাহলে পশ্চিম ভারতের দেশ কোনটি এরকম প্রশ্ন করে, ওয়েস্ট ইন্ডিজের দেশ কোনটি এরকম প্রশ্ন করে। তো সে কারণেই ওই দেশগুলান যে অঞ্চলে সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এই সাগরটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ওই দেশগুলোর সাথে আমাদের বিভিন্ন রকম পড়াশোনা করতে হয়, ওই দেশগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়, সে কারণে এই তার সাগরটা মানে স্যার, গুরুত্বপূর্ণ।
তার মানে বল। হচ্ছে মানে কতগুলো দেশ নিয়ে একটা অঞ্চল, যার নাম হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল বা ক্যারিবিয়ান জি, দেশ। ক্যারিবিয়ান সাগরের ক্যারিবিয়ান সাগরের দ্বীপগুলো নিয়ে ক্যারিবিয়ান সাগরে অসংখ্য দ্বীপ আছে। এই দ্বীপগুলোর মধ্যে 13টা দ্বীপ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। হ্যাঁ, এখানে বাহামা আছে, এখানে বার্বাডোস আছে, এখানে বারমুডা আছে, এখানে কিউবা আছে, এখানে সেন্ট কিটস আছে, এখানে সেন্ট লুসিয়া আছে, এখানে সেন্ট ভিনসেন্ট আছে, এখানে ডোমিনিকা আছে, এখানে ডোমিনিকান রিপাবলিক আছে, এখানে জামাইকা আছে, এখানে গ্রেনাডা আছে, এখানে ত্রিনিদাদ এন্ড টোবাগো আছে, এবং এখানে হাইতি আছে। এই যে 13টা দেশ, এরা সবাই এইখানে অবস্থিত, এই ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। এটা ক্যারিবিয়ান সাগর কিন্তু আটলান্টিক মহাসাগরের অংশ। তো এই দ্বীপগুলোকে বলা হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ। কেন? কারণ তারা ক্যারিবিয়ান সাগরে। এই যে 13টা দেশের নাম বললাম, এরা স্বাধীন রাষ্ট্র, এরা জাতিসংঘের সদস্য, কিন্তু এরা আবার একসঙ্গে একটা সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ হবে। ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল, সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, আসো, এইখানে আমরা মহাসাগরটা আর একবার চিনে নিই। এই ম্যাপে দেখো, এই অংশ জুড়ে এখান থেকে ধরে এই যে এখান থেকে ধরে এটা হলো অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার এই অর্ধেক থেকে, এখান থেকে ডান দিকটা হলো গিয়ে প্রশান্ত মহাসাগর, এটা হলো প্যাসিফিক। প্যাসিফিক। তো ফুটবল একটা গোলাকার জিনিস, ঘুরে এ পাশে আসলেই তো এই পাশটা। তাহলে এই যে পাশটা দেখছো, এইটা হলো প্যাসিফিক। এই অংশটা এবং এই অংশটা, এটা প্যাসিফিক মহাসাগর। এটা থেকে উপরে গেলে এটা উত্তর মহাসাগর, এটা উত্তর মহাসাগর। নিচে, এটার নিচে এটা হলো দক্ষিণ মহাসাগর। এখন দেখো, এই যে ইন্ডিয়া দেশটা, এখানে ইন্ডিয়ার পাশে এম আকৃতির, ইন্ডিয়ার পাশে এম আকৃতির, ইংরেজি এম লেটারের মতো, এটা হলো ইন্ডিয়ান ওশান। আর এইটা হলো গিয়ে আটলান্টিক, এইটা হলো গিয়ে আটলান্টিক। এটা আটলান্টিক মহাসাগর, এটা ভারত মহাসাগর, দুপাশে প্যাসিফিক মহাসাগর, উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ। আর গুরুত্বপূর্ণ সাগরগুলো এখানে দেখাইছি, এই সাগরগুলো আমাদেরকে চিনতে হবে। ওকে, জি স্যার। এবার আসো উপসাগর। টপিক নেম লিখো, উপসাগর। উপসাগর, উপসাগর, উপসাগর। টপিক নেম উপসাগর। আমরা প্রশ্ন করে সবাই মিউট থাকবো। উপসাগর। কি অবস্থা? আপনাদের রিসার্চ ওয়ার্কে এখন কয়জন? আর অন্যরা? আচ্ছা, নতুন নিয়োগ দিল, তাইনি? ওই যে একটা মেয়েরে দিল, কি কাজে? ও, ওর তো আপনাদের রিসার্চ ওয়ার্কে না। চাকরি ছেড়ে দিছে? কেন? আচ্ছা, ঠিক আছে। উপসাগর। স্যার সাগরের মধ্যে বড় ছোট আছে না? সাগরের মধ্যে বড় ছোট আছে তো, সবচেয়ে বড় চারটার নাম যে লিখে দিলাম, সবচেয়ে বড় চারটার নাম লিখে দিছি তো। উপসাগর লিখো। উপসাগর দু ধরনের। উপসাগর দুই ধরনের। এক, বে। বে। সাগরের চেয়ে বে, সাগরের চেয়ে ছোট জলরাশি, সাগরের চেয়ে ছোট জলরাশি
যার মুখ, মুখ বলতে এখানে বোঝাচ্ছি উন্মুক্ত সাগরে যাওয়ার পথ বড় বা প্রশস্ত। সাগরের চেয়ে ছোট জলরাশি যার মুখ অবলিক উন্মুক্ত সাগরে যাওয়ার পথ বড় প্রশস্ত, তাকে বে বলে, তাকে বে বলে। বৃহত্তম বে, বৃহত্তম বে হলো বে অফ বেঙ্গল। আমাদের দক্ষিণে যেটা, বাংলাদেশের দক্ষিণে যে উপসাগর, এটার নাম হলো বেঙ্গল উপসাগর, বে অফ বেঙ্গল। এটা হলো বঙ্গ উপসাগর। এখন বঙ্গ উপসাগরকে আমরা সন্ধি করে বঙ্গোপসাগর করেছি, বঙ্গোপসাগর করেছি। আচ্ছা, এইটা গেল একটা। আর একটা হচ্ছে গালফ। গালফ অধিকাংশ দিকে স্থলভাগ হওয়ায়, অধিকাংশ দিকে স্থলভাগ, অধিকাংশ দিকে স্থলভাগ, অধিকাংশ দিকে কথাটা লিখছি শেষে স্থলভাগ, এমন সাগরের চেয়ে ছোট জলরাশিকে বলে, জলরাশিকে বলে গালফ। সাগরের চেয়ে ছোট জলরাশিকে বলে গালফ। অর্থাৎ, অর্থাৎ লিখা অর্থাৎ, অর্থাৎ গালফ এর মুখ ছোট, অর্থাৎ গালফের মুখ ছোট। সবচেয়ে বড় গালফ হচ্ছে, সবচেয়ে বড় গালফ হচ্ছে মেক্সিকান গালফ। মেক্সিকান গালফ, সবচেয়ে বড় গালফ হচ্ছে মেক্সিকান গালফ বা গালফ অফ মেক্সিকো, গালফ অফ মেক্সিকো, মেক্সিকো উপসাগর। আমরা চিত্রে দেখব, চিত্র দেখলে ব্যাপারটা বুঝবো। এটা আগে খাতায় লিখে রাখবো, তারপর চিত্র দেখে ব্যাপারটা বুঝবো। চিত্র দেখে ব্যাপারটা বুঝবো। আশা করছি লেখা হয়েছে। জি স্যার। দেখো, মনোযোগ দিয়ে দেখো যে এইটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এই বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর, এটা হলো ভারত মহাসাগরের অংশ, এটা বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর থেকে তুমি অন্য উন্মুক্ত জলরাশিতে তুমি যাবে, সে যাওয়ার জন্য মুখটা কত বড় হয়ে গেছে, মুখটা কত বড়, কত ওয়াইড, এটা একটা বে। কিন্তু দেখো, এইটা হলো একটা উপসাগর, মেক্সিকো উপসাগর। এই মেক্সিকো উপসাগর থেকে তুমি বের হবে, বের হওয়ার জন্য যে মুখ, খুবই ছোট মুখ, এই যে এখানে একটু মুখ আছে, এই যে ক্যারিবিয়ান সাগরে আসা গেছে, এখানে একটা ছোট্ট একটা মুখ আছে, এখানে একটা ছোট মুখ আছে। কিন্তু অধিকাংশ দিকটা কি স্থলভাগ। অধিকাংশ দিক স্থলভাগ যদি হয়, এগুলোরে বলা হয় হচ্ছে উপসাগর। এটা উপসাগরে কোন ধরন, গালফ। তবে এরকম কিছু কিছু উপসাগরকে সাগর নামেও পরিচিত করা হয়েছে, এখানে একটা পরিচিত করার ব্যাপার। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেমন লেক, কিন্তু নাম হলো সাগর। আমরা একটু পরে দেখবো কাস্পিয়ান সাগর, নাম সাগর, কিন্তু ওটা সাগর না, লেক। ওকে, তো
ফলে এইরকম আকৃতির সবগুলোই যে উপসাগর তা না, এরকম আকৃতির অনেকগুলোকেই কি করা হয়েছে, সাগর নামকরণ করা হয়েছে। এগুলো সবগুলো উপসাগর না। তবে তোমাকে যদি বে অ্যান্ড গালফের পার্থক্য বলা হয় কোথাও, বা বে অ্যান্ড গালফ কি এটা যদি তোমাকে বলা হয়, তখন তুমি এই উত্তরটা দিবে যে বে যেটা সেটার মুখটা হবে ওয়াইড আর গালফের মুখটা হবে ছোট। গালফের মুখ হবে ছোট, গালফের অধিকাংশ দিকে স্থলভাগ থাকবে, আর বের অধিকাংশ দিকে স্থলভাগ থাকলেও মুখটা কি হবে, ওয়াইড হবে। এইটা মনে রাখবে। এটা বড় একটি উপসাগর, এটি বড় একটি বে, যে কারণে আমি এই দুটা উদাহরণ হিসেবে রাখলাম। আচ্ছা, লেগুন বলে একটা জিনিস আছে, লেগুন। লেগুনটা আগে আমি হ্রদ কি সেটা আগে লিখি। লিখো টপিক নেম হ্রদ, টপিক নেম লিখো হ্রদ, টপিক নেম লিখো হ্রদ, ব্র্যাকেটে লিখো লেক, লেক। সংজ্ঞা হিসেবে লিখো আবদ্ধ, আবদ্ধ বৃহৎ জলরাশি। আবদ্ধ সাগরগুলোকে বলা হয় হ্রদ, এভাবে লিখো, আবদ্ধ সাগরগুলোকে বলা হয় হ্রদ। সাগরগুলোকে বলা হয় হ্রদ, আবদ্ধ সাগরগুলোকে বলা হয় হ্রদ। হ্রদ কাকে বলে? আবদ্ধ সাগর, যেখান থেকে তুমি আর বের হতে পারবে না সাগর পথে, সেটা হলো হ্রদ। উদাহরণ, নিচে লিখো উদাহরণ। উদাহরণে তুমি 1 নম্বরে যে নামটি লিখবে সেটি হচ্ছে, দেখো নামটা দেখো, কাস্পিয়ান। এই যে নামটা দেখো, নামটা হলো কাস্পিয়ান, কাস্পিয়ান সি। দেখো সাগর নাম, কিন্তু এটা সাগর নয়। এটার নাম সাগর কিন্তু এটা সাগর নয়। এটা লিখবে বৃহত্তম, বৃহত্তম কথাটা লিখবে, কারণ এটি সবচেয়ে বড় লেক, আয়তনের সবচেয়ে বড় লেক। তারপরে 2 নম্বরে লিখবে বৈকাল, 2 নম্বরে লিখবে বৈকাল হ্রদ, বৈকাল। এটা রাশিয়ার ভিতরে আছে বৈকাল হ্রদ। এটা সবচেয়ে ফ্রেশ ওয়াটার লেক হিসেবে সবচেয়ে বড়, এখানে বেশি কি থাকে, পানি থাকে। লিখো এটি গভীরতম, গভীরতম হওয়ায় এখানে পানির যে ভলিউম, পানি ধারণ ক্ষমতা সেটা বেশি। ফলে পানি ধারণ ক্ষমতায় বড় হ্রদ হলো বৈকাল হ্রদ। আর এরিয়া, দৈর্ঘ্য প্রস্থ দিয়ে এরিয়া হইলো বড় কাস্পিয়ান সাগরের। কাস্পিয়ান সাগরই বলবা, ওইটার নাম সাগর কিন্তু আসলে সাগর না, ওইটা একটা হ্রদ। ওইটা সাগর না, ওটার নাম হচ্ছে সাগর কিন্তু সেটা একটা হ্রদ। তাহলে এই 2 হ্রদের নাম লিখে রাখো। আরেকটা হ্রদের নাম লিখে দেই, দেখো এটার নামের সঙ্গেও সাগর আছে। জর্ডান ইসরায়েল ফিলিস্তিন সীমান্তে একটা হ্রদ, একটা সাগর আছে, সাগরটার নাম হলো মৃত সাগর। 3 নম্বর উদাহরণ লিখো মৃত সাগর, মৃত সাগর। ডেড সি, কি লিখবে? মৃত সাগর, ডেড সি, মৃত সাগর, ডেড সি। ওকে, এই যে ডেড সি, যেটা ডেড সি যেটা, দেখো নামের সঙ্গে কি আছে? সাগর। নামের সঙ্গে কি আছে? সাগর, কিন্তু এটা সাগর নয়। কিন্তু এটা কি নয়? সাগর নয়, এটা হচ্ছে একটা লেক। এটা হচ্ছে একটা লেক। এই লেকটা কোথায় আছে? আচ্ছা, কাস্পিয়ান লেক, আহ বৈকাল লেক, লেক কোথায় আছে? রাশিয়ার ভিতরে। কাস্পিয়ান লেক কোথায় আছে? ইরানের পাশে দেখবা, আফগানিস্তানের পাশে, ওই যে কাজাখস্তান কিরগিজস্তান ওদের পাশে, অর্থাৎ মধ্য এশিয়ার নিচে ইরান আফগানিস্তানের উপরের দিকে দেখো কাস্পিয়ান লেক তুমি পাবে। আর যেটা মৃত সাগর সেটা কোথায়? তুমি দেখবে যে ইসরায়েল যে দেশটা, ইসরায়েল দেশটা কোথায়? ইসরায়েল দেশটাকে দেখবে,
এই ইসরায়েলের পাশে হলো জর্ডান। ইসরায়েলের পাশে কে? জর্ডান নামক দেশ। এই জর্ডান আর ইসরায়েল, এইখানে তুমি পাবে হচ্ছে একটা আহ জলরাশি। এই জলরাশিটার নাম হলো ডেড সি। এই ডেড সির এই পশ্চিম পারে একটা ভূখণ্ড আছে। ডেড সির পশ্চিম পারে ভূখণ্ডটার নাম হলো পশ্চিম তীর। আর এই যে এখানে একটা ভূখণ্ড আছে, এটার নাম হলো গাজা। গাজা এবং পশ্চিম তীর, এই দুইটা জায়গা নিয়ে ফিলিস্তিন নামক রাষ্ট্রটি। আর বাকি যে ফাঁকা জায়গা দেখছো সেখানে ইসরায়েল নামক রাষ্ট্রটি। তাহলে ইসরায়েল এবং ফিলিস্তিনের সীমানা এইটা, এই পাশে জর্ডানের সীমানা। এই জায়গায় একটা কি আছে? সাগর আছে। সাগর ঠিক না, এটা একটা লেক, কারণ এখান থেকে সাগর পথে বের হওয়া যাবে না। নাম রাখছি আমরা এটা সাগর, ডেড সি, মৃত সাগর বলি। বাট এটি মৃত সাগর নয়, এটি হচ্ছে একটি লেক, হ্রদ। এটা মনে রাখবো। তাহলে লেকের আলোচনা গেল। এবার আসো প্রণালী। এবার আসো প্রণালী। প্রণালী জিনিসটা কি? প্রণালী জিনিসটা কি? এই চিত্রে দেখো, এইটা একটা স্থলভাগ, এটা একটা স্থলভাগ, এটা একটা স্থলভাগ, এইটা একটা স্থলভাগ। টপিক নেম প্রণালী। এটা একটা স্থলভাগ। এটা একটা বিশাল জলরাশি। এটা হলো একটা বৃহৎ জলরাশি, বৃহৎ জলরাশি। সাগর, উপসাগর, মহাসাগর এরকম। এইটাও একটা বৃহৎ জলরাশি। এপাশেও একটা বৃহৎ জলরাশি আছে। এই যে দুটা বৃহৎ জলরাশি, এই দুই জলরাশিকে যুক্ত করছে একটা সরু জলপথ। এটা একটা জলপথ, এটাও একটা জলরাশি, কিন্তু অপেক্ষাকৃত সরু। সরু এই জলরাশি দুটা বৃহৎ জলরাশিকে যুক্ত করছে, দুটা বৃহৎ জলরাশিকে যুক্ত করছে, দুটা স্থলভাগকে আলাদা করেছে। স্থলভাগকে আলাদা করেছে, জলরাশিকে যুক্ত করেছে, এইরকম জলপথ, ওয়াটার প্যাসেজকে বলা হয় হচ্ছে প্রণালী। তাহলে প্রণালীর সংজ্ঞাটা আগে লিখবে খাতায়। আগে প্রণালীর সংজ্ঞাটা লিখবে। প্রণালীর সংজ্ঞাটা কি লিখবে? লিখো, অপেক্ষাকৃত, অপেক্ষাকৃত সরু জলপথ, অপেক্ষাকৃত সরু জলপথ যা, অপেক্ষাকৃত সরু জলপথ যা দুইটি দুইটি বৃহৎ জলরাশিকে যুক্ত করে, যা দুইটি বৃহৎ জলরাশিকে, যা দুটি বৃহৎ জলরাশিকে যুক্ত করে, যা দুটি বৃহৎ জলরাশিকে যুক্ত করে। আরেকটা তথ্য লিখবে, এটি, আরেকটা তথ্য নিচে লিখবে, এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট। এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট, এটি ন্যাচারালি, এটি তৈরি, এটি ন্যাচারালি তৈরি, প্রাকৃতিকভাবে সৃষ্ট। আর জলরাশিকে যখন যুক্ত করবে, স্বাভাবিকভাবে স্থলভাগকে আলাদা করবে। তাই মানে প্রণালী সম্পর্কে কি কি আমাদের জানতে হবে, কোন জলরাশিকে যুক্ত করছে আর কোন স্থলভাগকে আলাদা করেছে। ওকে, যেমন এই পাশের চিত্রে দেখো, একটা ছবি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করেছি, ছবি দেখানোর চেষ্টা করেছি। সেই চেষ্টাটায় একটু যদি তোমাদেরকে আর একটু মনোযোগ দিতে বলি। ইরান একটা দেশ আছে, এই পাশে সৌদি আরব বিশাল একটা দেশ আছে। ইরান, সৌদি আরব, এইখানে এইখানে একটা উপসাগর আছে। উপসাগর এইটা, এইটা একটা উপসাগর। এই উপসাগরটার নাম হচ্ছে পারস্য উপসাগর। কি নাম? পারস্য উপসাগর, পারস্য উপসাগর, পার্সিয়ান গালফ। এই যে পারস্য উপসাগর, আর এইখানে আর একটা উপসাগর আছে। এই উপসাগরটার নাম হলো ওমান উপসাগর। কি উপসাগর? ওমান উপসাগর, ওমান উপসাগর। এই ওমান উপসাগরটা আবার কি?
ওমান উপসাগরটা হচ্ছে আরব সাগরের অংশ। আরব সাগরের অংশ। আরব সাগরটা আবার কি? ভারত মহাসাগরের অংশ। ভারত মহাসাগরের এই ভারত মহাসাগরের এই অংশটার আমরা নাম দিয়েছি আরব সাগর। আরব সাগরের আবার যে জায়গাটা ওমানের কাছাকাছি সেটার নাম দিয়েছি ওমান উপসাগর। এই ওমান উপসাগরের সাথে এই যে আরব সাগর, যেটা ওমান উপসাগরের সাথে ওমান উপসাগরের সাথে পারস্য উপসাগরের এই যে লিঙ্কটা, এই লিঙ্ক যেটা করলো ছোট্ট একটা জায়গা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে একটা প্রণালী। এই জায়গাটার নাম হলো হরমুজ প্রণালী। আমরা দেখব হরমুজ প্রণালী কাকে কাকে যুক্ত করছে, আলাদাভাবে জানবই। তো এটার নাম হলো হরমুজ প্রণালী। তাহলে আমাদের হরমুজ প্রণালী নিয়ে কি কি জানতে হবে? প্রশ্ন কি করবে? প্রশ্ন করবে হরমুজ প্রণালী যুক্ত করছে কোন দুই জলরাশিকে। অপশনে অবশ্যই একদিকে পারস্য উপসাগর থাকবে, আর একটা অপশনে ওমান, মানে পারস্য উপসাগর প্লাস ওমান বা আরব সাগর যে কোনো একটা দিবে। ওমান ওমান উপসাগর দিতে পারে, আরব সাগরও দিতে পারে। আর যদি বলে আলাদা করেছে কাকে, অবশ্যই ইরানকে আলাদা করেছে, একদিকে ইরান থাকবে, আর একদিকে সংযুক্ত আরব আমিরাত দিয়েও অপশন করতে পারে, কারণ এইটার এই অংশটা বাম পাশটা হলো সংযুক্ত আরব আমিরাত, এইটার ডান পাশটা হলো ওমান। ওমান দিয়েও অপশন করতে পারে, সংযুক্ত আরব আমিরাত দিয়ে অপশন করতে পারে। তোমাকে এই জায়গাটা চিনতে হবে, ওকে? এটা চিনে চিনে উত্তর করতে হবে। তুমি মুখস্থ করলে যে জিনিসটা হয়, বই থেকে হয় ইউএই মুখস্থ করবে, না হয় ওমান মুখস্থ করবে। পরীক্ষার হলে গিয়ে দেখবা যে যেটা মুখস্থ করছো দেশ অন্যটা দিছে, তুমি ঘাবড়িয়ে যাবে। ফলে জায়গাটাকে চিনে রাখো যে এটা এই জায়গা, এখানে ইউএইও আছে, ওমানও আছে। ফলে ইরান থেকে ইউএই কে আলাদা করেছে বা ওমানকে আলাদা করেছে, দুটা দিয়ে অপশন করা সম্ভব। এই তোমরা আমার কথা বুঝতে পারতেছো? জি স্যার। কোনো প্রশ্ন টশ্ন নাই? জি স্যার। কোনো প্রশ্ন তো নাই? জি স্যার। আচ্ছা, এবার শোনো, একটা স্লাইড কি আবার ডিলিট হয়ে গেছে? একটা স্লাইড ডাবল ডাবল দেখতেছি, ডাবল ডাবল দেখতেছি। আচ্ছা, দুই একটা স্লাইড মনে হয় ডাবল হলেও হতে পারে। সম্ভবত কালকে রাতে আমার বাচ্চা যখন আমি করতেছিলাম কিছু একটা করে ফেলছে। এনিওয়ে, শোনো, তাহলে এবার লিখো খাল। টপিক নেম লিখো খাল। প্রণালী তো লিখলে, এবার টপিক নেম লিখো খাল। খাল জিনিসটা সাথে প্রণালীর পার্থক্য আছে। খাল, টপিক নেম হচ্ছে খাল। খালের ইংরেজি হলো ক্যানাল, কারণ আমি সুয়েজ খালের স্লাইডটা দেখতেছি না। খাল, খাল, টপিক নেম কি? খাল। লিখো খাল ও প্রণালী একই, শুধু পার্থক্য হলো খাল ও প্রণালী একই, শুধু পার্থক্য হলো খাল ও প্রণালী একই, শুধু পার্থক্য হলো শুধু পার্থক্য হলো প্রণালী প্রাকৃতিকভাবে সৃষ্ট। প্রণালী প্রাকৃতিকভাবে সৃষ্ট। কি? কিন্তু খাল মানুষ কর্তৃক খননকৃত। কিন্তু খাল মানুষ কর্তৃক খননকৃত, এটা মনে রাখবা। প্রণালী খাল একই জিনিস, প্রণালী প্রাকৃতিকভাবে সৃষ্ট, খাল মানুষ কর্তৃক খননকৃত। এইখানে একটা ছবি আছে, একটু দেখো। ছবিটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। খাল মানুষ কেন খনন করছে? কুমির আনার জন্য খাল কেউই খনন করে নাই। হ্যাঁ, খাল খনন কেন করছে দেখো। এইটা হলো আমেরিকা নামক একটা দেশ। মনে রাখবা, সমুদ্র পথে জলপথে পরিবহন করা খুব সহজ।
খরচ কম হয়। ইয়েলো দেশটার নাম হলো আমেরিকা। আমেরিকার এখানে একটা শহর আছে সান ফ্রান্সিসকো। আমেরিকার পূর্ব দিকে একটা শহর হচ্ছে নিউ ইয়র্ক। সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কে বিমানপথে যাওয়া অনেক খরচ। উন্নত পরিবহন বিমানপথে এখানে সম্ভবই নয়, যে খরচ হবে তাতে দাম অনেক বেড়ে যাবে। সড়ক পথে যেতে গেলে অনেক দিন লাগে, খরচও অনেক বেশি। জলপথে যেতে হবে। জলপথে যাওয়ার উপায় হইল, আগে জলপথে যাওয়ার উপায় ছিল এই দিক দিয়ে, 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 দক্ষিণ আফ্রিকার নিচ দিক দিয়ে, এই দিক দিয়ে নিউ ইয়র্ক জলপথে যেত। এবং এই দূরত্বটা হচ্ছে 12,000 মাইল। সান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কে আগে নৌপথে যেত, জাহাজ নিয়ে যেত, 12,000 মাইল পথ পাড়ি দিতে হতো, কারণ অন্য দিক দিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। এদিক দিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। এখানে ছোট্ট একটা দেশ আছে পানামা। এই পানামা দেশটা দুই মহাদেশকে জয়েন করে ফেলেছে, ফলে এখানে কোনো কি ছিল না, উপায় ছিল না। দক্ষিণ আমেরিকার সাথে, এটা দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটা উত্তর আমেরিকা মহাদেশ, এখানে পানামা নামক একটা ভূখণ্ড দ্বারা জয়েন্ট ছিল। তখন কি করেছে, ফ্রান্স চিন্তা করেছে যে এখানে একটা যদি খাল কাটা যায় তাহলে সহজে যাতায়াত করা যাবে এপাশ থেকে এপাশে। ফ্রান্স খনন শুরু করছিল, পরে ওই জিন ভূতের অত্যাচারে নাকি পালাই গেছে। জিন ভূতের অত্যাচারের জন্য বলতেছি যে আগে তো ট্রিটমেন্ট ছিল না। এই যে জ্বরের এখন ওষুধ নামছে, তাই না, আমরা প্যারাসিটামল খাই। আগের জ্বর হলে কিন্তু মানুষজন মারা যাইতো। জ্বর হইলেই গ্রামকে গ্রাম প্রচুর মানুষ জ্বরে মারা যেত। বিভিন্ন রকম জ্বর আছে, তার মধ্যে একটা হলো ইয়েলো ফিভার। তো ইয়েলো ফিভার হইলেই প্রচুর মানুষজন মারা যেত। আর সেই সময় তখন মানুষ মনে করতো যে এটার সাথে কিছু একটা সুপার ন্যাচারাল ঘটনা আছে, এটা এইটা বিশ্বাস করতো ওই সময়কার মানুষ। তো ওই যে ফ্রান্স খনন শুরু করছিল, তখন ফ্রান্সের শ্রমিকরা মারা যাওয়া শুরু করছে গণহারে। পরে ওরা এখান থেকে পালাইছে। আমেরিকা এবার শুরু করে 1904 সালে খনন কাজ, পানামা খাল, এবং 14 সালে তারা এই খালটি খনন করতে সক্ষম হয়। এই যে যে জায়গায় পানামা দেশটা, ওই পানামাতে একটা তারা কি করছে, খাল কেটে দিছে, এখানে খাল কেটে দিছে। এই খাল কাটার ফলে সুবিধাটা কি হয়েছে, এখন কিন্তু এই সান ফ্রান্সিসকো থেকে এই দিক দিয়ে যাওয়া যায় নিউ ইয়র্কে। এইটার দূরত্ব হলো 4,000 মাইল। তাহলে দেখছো কতখানি পথ ছোট করে ফেলছে। এটাই হলো খালের গুরুত্ব। তো এইটাই হলো খালের গুরুত্ব, যে কারণে এই পানামা খাল, তারপরে সুয়েজ খাল, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন করে, আমাদেরকেও জানতে হয়। শোনো, খাল প্রণালী অনেকগুলো আছে। যতগুলো আছে আমি ভাই সবগুলোই নোটের এই শিটে দিয়ে দিছি, কিন্তু তোমাকে সবগুলান পড়তে হবে না। কোনগুলান পড়তে হবে সেটাও আমি আলাদা করে দিছি। কোনগুলান পড়বা তুমি দেখো, কোনগুলান তুমি পড়বা। যে সুয়েজ খাল আছে, দেখো এখানে সুয়েজ খালটা, এবার তোমাকে দেখাই সুয়েজ খালটা। সুয়েজ খালটা স্যার দেখো। আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার সান ফ্রান্সিসকো থেকে স্যার নিউ ইয়র্কের স্থলভাগে যেতে কত কিলোমিটার? স্থলভাগে যেতে কত কিলোমিটার? আচ্ছা, গুগল ম্যাপে দেখে নেই। স্যার মানে আমি বলতেছি কি যে এটা যে জলভাগে স্যার এত দূরত্ব নিয়ে যে গেল স্যার নিউ ইয়র্ক, এমনি তো স্যার সান ফ্রান্সিসকো থেকে সোজাসুজি নিউ ইয়র্কে যেতে পারে স্যার স্থলভাগে। স্থলভাগে যাওয়ার চাইতে অবশ্যই আম- জলভাগে কষ্ট আমি কম, তো এই কারণে আমি তারা এই আমি পথ আমি অবলম্বন আমি করে। কিন্তু এটা বলেছি, আমি কিন্তু এটা বলেছি যে এখানে খরচ কিন্তু বেশি, খরচ বেশি। সুতরাং মানুষজন বিমান পথে গেলেও পণ্য পরিবহন করবে না। ওকে, এটা কত কিলোমিটার জানো?
এবং এটা কিন্তু অনেকই, এইটা হচ্ছে 2500 মাইল। 2500 মাইল, এখন সেটা জলপথে হইল 4000 মাইল। এই জলপথেই পণ্য পরিবহন করবে। এই ডাবল দূরত্ব, এটা কোনো দূরত্বই না। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ। এবার দেখো, এই যে ব্রিটিশরা যখন আমাদের এই যে ভারতবর্ষে আসতো, আগে আসতো আমাদের, ধরো মুম্বাইয়ে আসলো। কোথায়? মুম্বাই। আমাদের মুম্বাইয়ে তারা আসবে কোত্থেকে? লন্ডন থেকে। লন্ডন থেকে মুম্বাইয়ে আসার জন্য তাদেরকে আসতে হতো কোন দিক দিয়ে? এই যে এই দিক দিয়ে আসতে হতো, দক্ষিণ আফ্রিকার নিচ দিয়ে দিক দিয়ে আসতে হতো। এবং এইটা কতখানি? এইটা হলো 12,300 মাইল, মানে 19,800 কিলোমিটার। 19,800 কিলোমিটার এদিক দিয়ে আসতো। কেন আসতো? কারণ এই যে দেখো ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগর থেকে এদিকে যে লোহিত সাগরে আসবে, আসার কোনো পথ ছিল না। এই জায়গায় একটা ভূখণ্ড আছে, ভূখণ্ডটার নাম হলো সিনাই। এই সিনাইটা ব্লক করছিল এই আহ তোমার ভূমধ্যসাগর থেকে রেড সিতে আসা। এই জায়গায় ফ্রান্স কি করছে? একটা খাল কেটে দিছে। এটা খাল কাটছে। এই খালটা কাটার ফলে এখন কিন্তু খুব ইজিলি এই দিক দিয়ে ভারতে আসা যায়। এবং এইটা এইটা হচ্ছে মাত্র 11,600 কিলোমিটার, আর ওটা ছিল 19,800 কিলোমিটার। মাইলে যদি বলি, সেটা ছিল 12,300, এটা 7,200 বা 300। তাইলে কত মাইল কমাইলো? কত মাইল পথ কমাইলো? 5,000 মাইল পথ কমাইছে। 7,000 কিলোমিটারের বেশি পথ ছোট করে দিছে সুয়েজ খাল। সুয়েজ খালটা 193 কিলোমিটার, কিন্তু পথ ছোট করছে কত? পথ ছোট করেছে 7,000 কিলোমিটার। 193 কিলোমিটারের এই খাল তুমি যদি অ্যাভয়েড করতে চাও, তাহলে তোমাকে 7,000 কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে। তাহলে দেখো খালটার কতখানি গুরুত্ব। যে কারণে এই খালে যখন জাহাজ টাহাজ আটকে যায়, খালে যখন চলাচল বিঘ্নিত হয়, তখন এটা নিয়ে ব্যাপক নিউজ টিউজ হয়। ওকে, এবার আসো, তুমি কোন 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 গুরুত্বপূর্ণ প্রণালী খাল পড়াশোনা করবে? 10টা ডিটেল পড়বে। 10টা ডিটেল মানে 10টা মাস্ট তোমাকে পড়তে হবে। 10টা, 10টা খুব গুরুত্বপূর্ণ। 10টা থেকেই বিসিএস প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশি। যে 10টাকে আমি আলাদা করে চিত্র দিয়ে দেখিয়েছি এই স্লাইডে, আর বাকিগুলান আরো আমি 20টার মতো নাম দিয়েছি, সেগুলো কারে যুক্ত করছে, কারা আলাদা করছে, সেগুলো তোমরা এই স্লাইড দেখে নিজেদের ম্যাপে চিনে রাখবা। হ্যাঁ, বাবেল মানদেব প্রণালী। হ্যাঁ, এগুলো আর নোট করা দরকার নাই। আজকে যে খাতায় অনেক কিছু লেখা থাকলো না, এটা নিয়ে মন খারাপ করো না যে স্যার কম লিখাইছে। তাতে কি, জিনিসটা তো পড়ে বুঝতে হবে, ম্যাপে দেখে দেখে চিনে রাখতে হবে। ওকে। আচ্ছা, তোমাদের অন্য কোনো ক্লাস কি এই স্লাইড দিয়ে হয়? কোন কোন সাবজেক্টে ক্লাস হয় স্লাইড দিয়ে? স্যার এটাই হয়। ছিল কিন্তু স্যার ম্যাথ দিয়ে না। লাইট দিয়ে হয় না স্যার, স্যারেরা আর কি লেকচার গুলো উঠাইতে বলে আর কি। আচ্ছা, তোমাদের কাছে কোনটা ইজি? স্যার ম্যাথ দিয়ে পড়াশোনা। স্লাইড হইলে ভালো হয় স্যার। স্লাইড হলে ভালো। যদি হয় আমি স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, এগুলো তোমরা পড়াশোনা করো। স্যার আমাদের শীট দেওয়ার কথা ছিল স্যার। শীট তোমাদের দিবে তো 46-এর পরে। ও শীট 46-এ পরে দিবে। হ্যাঁ, 46 প্রিলি হয়ে যাবে। প্রিলিতে যে প্রশ্নগুলো আসবে, সেসব প্রশ্ন অ্যাড করবে, সেসব প্রশ্নের গুরুত্ব বিবেচনায় আবার কিছু জিনিস সংযোজন বিয়োজন করবে, তারপরে শীট দিবে। শীট মোটামুটি রেডি, কিন্তু কিছু সংযোজন বিয়োজন হবে 46 পিরিয়ড পরে। আচ্ছা, কয়টা প্রণালী গুরুত্ব দিয়ে পড়বা? একটা হচ্ছে বাবেল মানদেব। বাবেল মানদেব প্রণালী কি প্রণালী? বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব যুক্ত করছে কাকে? এই যে এখানে রেড সি আছে, এই সাগরটার নাম রেড সি, আর এটার নাম হইলো
এডেন উপসাগর। এডেন উপসাগর কিন্তু আরব সাগরের অংশ। এইখানে গিয়ে এই প্রণালীটা আছে, এই বাবেল মানদেব এই জায়গায়। এবং বাবেল মানদেব প্রণালীটা দেখো তাইলে এই পাশটা দেখছো যেটা, সেটা হলো এশিয়া মহাদেশ, আর এই পাশটা হলো আফ্রিকা মহাদেশ। তাহলে আফ্রিকাকে এশিয়া থেকে আলাদা করেছে কে? বাবেল মানদেব। আর লোহিত সাগরকে গালফ অফ এডেনের সাথে যুক্ত করছে কে? এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করছে কে? যুক্ত করছে হলো বাবেল মানদেব প্রণালী। তাহলে বাবেল মানদেব প্রণালী তুমি কি পড়বা? কাকে যুক্ত করলো, কাকে যুক্ত করলো এইটা পড়বা, আর কাকে আলাদা করলো সেটা পড়বা। ঠিক আছে? আলাদা করেছে অ্যারাবিয়ান পেনিনসুলা তথা এশিয়া মহাদেশকে জিবুতি ইরিত্রিয়া থেকে, হর্ন অফ আফ্রিকা থেকে। এখানে লিখা আছে, এটা পড়লেই তুমি পাবো। মনে করছো যে ইংরেজিতে লিখা আছে, না জানি কি কঠিন, কাকে যুক্ত করলো আর কাকে আলাদা করলো এই কথাটা লিখা আছে। তোমার না ইংরেজি প্র্যাকটিসটাও তো দরকার, পড়াশোনা। এটা তো বাংলা দুলাই লিখে দিলেই আমি পারি, বাট আমি এটা ইংরেজিতে রাখছি যে তুমি একটু পিডিএফটা যখন দেয়া হবে কষ্ট করে এটা পড়ো, ইংরেজি পড়ার অভ্যাস গড়ে তোলো। এবারে ইংরেজির প্রশ্ন দেখেছো, রিটেন প্রশ্ন? অন্যবারের থেকে একটু আলাদা হয়েছে স্যার, প্যাসেজ পড়ে কি বুঝছো? একটু কঠিন প্যাসেজ ছিল। হ্যাঁ, এই তোমার যদি ইংরেজি পড়ার প্রচুর অভ্যাস না থাকে, তাহলে কিন্তু তুমি এগুলো প্যাসেজ ট্যাসেজ পড়ে কিছু বুঝবা না। তো ইংরেজি যদি পরীক্ষা রিটেনে খারাপ দিয়ে দাও, তাহলে কেমনে করে কি বলে ক্যাডার হবা? ক্যাডার কেন, নন ক্যাডারও তো জুটবে না। ফলে ইংরেজিতে ভালো করতে হবে, গণিতে ভালো করতে হবে, এই দুটা বিষয় নিয়ে ভালো পড়াশোনা করতে হবে। প্রচুর প্র্যাকটিস করো গণিত, আর প্রচুর প্র্যাকটিস করো হচ্ছে ইংরেজি। লেখার দক্ষতা বাড়াও, পড়ো ইংরেজি, পড়ো আর লিখো, অনুবাদ চর্চা করো, তাহলে দেখবা যে তোমার ক্যাডার হওয়ার পথ সহজ হচ্ছে। জেনারেল নলেজ যা পড়াবো, নোট যা করাবো, এগুলো থেকে প্রশ্ন কমন পেয়ে যাবো। যে কোনো একটা বই পড়ে নিবে, তাহলেই প্রশ্ন কমন পাবে। আমি প্রথম দিন ক্লাসে এগুলো বলেছি কোন কোন বই টই পড়বে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য ক্যাডার হওয়া তোমার জন্য আটকাবে না, যে আমি তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভালো নয়, আমি কি ক্যাডার হতে পারবো না? অবশ্যই পারবে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভালো না হলেও পারবে। বহু ক্যাডার হয়েছে, বেশিরভাগই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভালো মার্কস পায় না, কিন্তু ক্যাডার। ফলে এটা নিয়ে খুব বেশি টেনশনে কিছু নাই, আমি আছি। হয়তো অন্যান্য আরো টিচারও ক্লাস নিবে, তো যাই ক্লাস নেক না কেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে প্রবলেম তোমাদের হবে না। সুতরাং তোমরা গণিত এবং ইংরেজিতে ফোকাস করো। হরমুজ প্রণালী, তোমাদের ম্যাপে দেখো, বলো হরমুজ প্রণালী, টপিক নেম লিখো। আচ্ছা, এই এই আগেরটা আগেরটা টপিক নেম লিখো, শুধু দুটা কথা লিখবা, এভাবে লিখবা। এই লিখে কিন্তু মুখস্থ করতে পারবে না, এটা শর্ত খাতায় লিখবা, কিন্তু মুখস্থ করতে পারবে না। টপিক নেম বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী, এটা টপিক নেম। কি করবা, জাস্ট দুটো তথ্য লিখবা। একটা হলো কারে যুক্ত করছে, বাবেল মানদেব যুক্ত করছে কারে? লোহিত সাগর, লোহিত সাগর প্লাস এডেন উপসাগর, এডেন উপসাগর এটারে যুক্ত করছে। আর একটা জিনিস জানতে হবে, আলাদা করছে, আলাদা করছে কাকে? এশিয়া এশিয়ার মাইনাস আফ্রিকা। আফ্রিকা, এশিয়া মাইনাস আফ্রিকা, এই দুটা তথ্য লিখবা। এশিয়া মাইনাস আফ্রিকা, এই দুই তথ্য লিখবা। লিখে এটা মুখস্থ করবে না, ম্যাপে দেখে চিনে রাখবা, ম্যাপে দেখে চিনে রাখবা। এবার আসে পরেরটা, আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে হরমুজ। লিখো হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কারে যুক্ত করছে? ম্যাপ দেখে বলো তো কারে যুক্ত করছে, ম্যাপ দেখে বলো কারে যুক্ত করছে। কারে যুক্ত করছে বলো। পার্সিয়ান গল্ফ আর ওমানকে স্যার। হ্যাঁ, লিখো পারস্য উপসাগর, পারস্য উপসাগর, পারস্য উপসাগর যোগ ওমান উপসাগর। আর আলাদা করছে কাকে? ইরান। ইরান আর ইউএই কে আর হ্যাঁ, ওমানকে। হ্যাঁ, ইউএই মানে সংযুক্ত আরব আমিরাত বা ওমান। ওই ওমান বলতে ওমান উপসাগর, আর এই ওমান বলতে ওমান যে দেশটা সেটা। এই দুটো তথ্য লিখো। এবার
তোমার ম্যাপে গিয়ে তুমি এটা চিনে রাখবে এটা কোথায় আছে। তারপরেরটা লিখো। তারপরেরটা হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল। সুয়েজ খাল। সুয়েজ খাল। সুয়েজ খাল লিখো লোহিত প্লাস এডেন উপসাগর। লোহিত প্লাস এডেন উপসাগর। আর আলাদা কাকে করছে? এই সুয়েজ খাল কোথায়? এবং ইউরোপ, কি কও? এই লোহিত আর এডেন কেন? সুয়েজ খাল ইন্ডিয়ান হলো এই জায়গায়। এটা কি সাগর বলছি? ভূমধ্য। ভূমধ্যসাগর। বলো না কিছু ভুলভাল বলতেছি। ভূমধ্য সাগর প্লাস লোহিত। ভূমধ্য সাগর প্লাস লোহিত সাগর। আলাদা করছে কাকে? আলাদা করছে কাকে এটা আমি লিখে দিচ্ছি, দেখো। এশিয়া, আফ্রিকা। লিখবা মিশর, ব্র্যাকেটে লিখবা আফ্রিকা। মিশর ব্র্যাকেটে লিখবা আফ্রিকা মাইনাস সিনাই। সিনাই হলো মিশরেরই অংশ, কোমা মিশর। এবং মিশরের এই অংশটা পড়েছে এশিয়াতে। হ্যাঁ, তাইলে দেখো প্রশ্নকর্তা সিনাই দিয়ে অপশন করতে পারে, সিনাই মিশর, বা আফ্রিকা এশিয়াও অপশন করতে পারে। ফলে আমি দুটাই জেনে রাখবো, আমি জায়গাটা চিনে রাখবো। যেটা ইচ্ছা প্রশ্নকর্তা করুক, যেটা ইচ্ছা অপশন দিয়ে করুক। সুয়েজ খাল। সুয়েজ খালের পরে আসো জিব্রাল্টার। জিব্রাল্টার দেখি এটা পারো কিনা। জিব্রাল্টার দেখো, এই জায়গাটা হইলো আটলান্টিক বাম পাশে, ডান পাশটা হলো ভূমধ্যসাগর। ডান পাশটা কি? ভূমধ্যসাগর। উপরে হইলো ইউরোপের দেশ স্পেন, আর নিচে হলো আফ্রিকার দেশ মরক্কো। আফ্রিকার দেশ মরক্কো। এই জায়গাটা হইলো জিব্রাল্টার প্রণালী। তাহলে যুক্ত করছে কারে লিখে ফেলো, প্লাস দিয়ে কি লিখবা? আটলান্টিক প্লাস ভূমধ্য। ভূমধ্যসাগর। আলাদা করছে কাকে? ইউরোপ, আফ্রিকা। ইউরোপ আফ্রিকা দিয়ে অপশন করতে পারি, অপশন তো মরক্কো, এটাও স্পেন। করতে পারি, মরক্কো স্পেন। তাহলে লিখবা স্পেন ব্র্যাকেটে ইউরোপ মাইনাস মরক্কো ব্র্যাকেটে আফ্রিকা। কেন অনলাইনে ক্লাস করো, বাসায় থেকে বিভিন্ন অবস্থায় থাকো, বিভিন্ন আলাপচারিতার মধ্যে থাকো, মিউট টিউট করে রেখো। আনমিউট করে রেখে আবার মানে স্পাউজের সাথে রোমান্টিক আলাপন শুরু করে দিও না। পরেরটা কি? জিব্রাল্টার। এটা দেখালাম, এটা ডাবল স্লাইড হয়েছে। আরে এটা তো 3 বার হয়েছে। পানামা খাল। আসো, পানামা খাল কারে যুক্ত করলো? পানামা খাল কাকে যুক্ত করছে? এই পাশে প্রশান্ত মহাসাগর, এটা প্রশান্ত মহাসাগর। এ পাশে হলো আটলান্টিক, এ পাশে হলো আটলান্টিক। এই জায়গায় পানামা খাল, অর্থাৎ প্রশান্তকে যুক্ত করছে আটলান্টিকের সঙ্গে। প্লাস দিয়ে লিখবা প্রশান্ত আটলান্টিক, আর মাইনাস কি লিখবা? উত্তর আমেরিকা মাইনাস দক্ষিণ আমেরিকা। পানামা খাল, টপিক পানামা খাল, এটা যুক্ত করছে কাকে? প্রশান্তকে আটলান্টিকের সাথে। আলাদা করছে কাকে? উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা মহাদেশের সাথে আলাদা করেছে। চট করে লিখে ফেলবা, খুব দ্রুত, শার্প থাকতে হবে একদম। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রণালী। আমরা চীনের দিকে যাই এই প্রণালী দিয়ে, চীন থেকে জিনিসপত্র নিয়ে আসি। আমাদের জাহাজ এই প্রণালী দিয়ে যেতে হয় প্রচুর। আমাদের জাহাজ ওদিকে যায়, অস্ট্রেলিয়ার দিকে যায়, জাপানের দিকে যায় এই প্রণালী দিয়ে।
সেটা হচ্ছে দেখো একটা জিনিস, এইখানে থাইল্যান্ড লম্বা হয়ে আসছে এই পর্যন্ত। এই দেখো থাইল্যান্ড লম্বা হয়ে আসছে এই পর্যন্ত, থাইল্যান্ড। এই থাইল্যান্ডের সঙ্গে লাগানো এইখানে মালয়েশিয়ার একটা অংশ। মালয়েশিয়া কিন্তু দুটো জায়গা নিয়ে, এটাও মালয়েশিয়া, আবার এই যে এইটাও মালয়েশিয়া, ওইটাও মালয়েশিয়া, এটাও মালয়েশিয়া। বাট মালয়েশিয়ার এই অংশটাতেই ওই যে তোমার পুত্রজা বলো, কুয়ালালামপুর বলো, ওই শহরগুলো মালয়েশিয়ার এই অংশে। সেটা কি আর একটু বড় করব? যেটা বলছিলাম যে এইটা মালয়েশিয়ার একটা অংশ, এটাও কিন্তু মালয়েশিয়া, মালয়েশিয়া দুটো অংশ নিয়ে। মালয়েশিয়ার এই যে অংশটা, তার নিচে যে দেশটা দেখতেছো, এইটা একটা দ্বীপ, সুমাত্রা। এই দ্বীপ, তারপরে যে এই দিককার যে দ্বীপগুলো দেখতেছো, এই দিককার যে দ্বীপগুলো, এই দ্বীপ, এগুলো মিলে ইন্দোনেশিয়া। জানো যে ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র, সর্বাধিক দ্বীপ বৈশিষ্ট্য রাষ্ট্র, অনেকগুলান দ্বীপ নিয়ে এটি গঠিত, অনেকগুলান দ্বীপ নিয়ে এটি গঠিত। মূল দ্বীপটা হলো এইটা, সবচেয়ে বড় দ্বীপ দেখো, যে দেখো সুমাত্রা, মানে ইন্দোনেশিয়ার দ্বীপগুলোর মধ্যে। এই সুমাত্রা এবং এই মালয়েশিয়ার মালয় দ্বীপ, যেটা উপদ্বীপ, এই দুইটা দ্বীপের অর্থাৎ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাঝখান দিয়ে একটা প্রণালী আছে। প্রণালীটার নাম হলো মালাক্কা প্রণালী। কি প্রণালী? মালাক্কা। তাহলে লিখো মালাক্কা প্রণালী, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী। তাহলে এখন আমরা দেখব যে মালাক্কা প্রণালী এইটা কাকে কাকে যুক্ত যুক্ত করলো। ওই ছবিটা একটু ভালো করে দেখো, বা তোমার ম্যাপের ছবিটা দেখো। যেটা এটা যুক্ত করছে যে দুই সাগরকে, সেই দুই সাগর হলো, দেখো, মূলত আমাদের উদ্দেশ্য হলো এই ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরের দিকে যাওয়া। ফলে এক্ষেত্রে অপশনটা বেশিরভাগ ক্ষেত্রেই যে অপশন করবে সেটি হলো এটি প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ভারত মহাসাগরের সাথে। মানে এইটা ভারত মহাসাগর থেকে প্রশান্ত, বা প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরে আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিপিং লেন। ওকে, এটা একটা জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ রুট। তো তুমি বলতে পারো যে ভারত মহাসাগর প্লাস প্রশান্ত মহাসাগর। তুমি এটাও বলতে পারো আন্দামান সাগর প্লাস দক্ষিণ চীন সাগর, মানে প্রশান্ত মহাসাগরের একটা অংশই তো দক্ষিণ চীন সাগর। ফলে তুমি দক্ষিণ চীন সাগরের কথা বলতে পারো, এখানে দক্ষিণ চীন সাগর এই পর্যন্ত। ওকে, আর এটা হলো আন্দামান সাগর, আন্দামান সাগর বা ভারত মহাসাগর প্লাস দক্ষিণ চীন সাগর। বিভিন্ন অপশন তৈরি করতে পারো, তোমার যেটা ইচ্ছা করো। আলাদা কাকে করছে? ইন্দোনেশিয়া মাইনাস মালয়েশিয়া, ইন্দোনেশিয়া মাইনাস মালয়েশিয়া, এটা তুমি আলাদা করেছে বলবে। বেরিং স্ট্রেট, শোনো এই স্লাইডটা আমি একটু পরেই তোমাদেরকে দিয়ে দিতে বলতেছি, টেনশনে কিছু নেই। এখানে গুরুত্বপূর্ণ যে কটা স্টেট আছে সবগুলান দেয়া আছে। দেখো 10টা স্টেটকে আমি আলাদা করে গুরুত্ব বিবেচনায় বড় করে লিখে দিছি। আর বাকিগুলান দেখো আবার এভাবে লেখা আছে অনেকগুলান, এই যে ইংলিশ চ্যানেল আছে, এভাবে আবার লেখা আছে দেখো, যেগুলো গুরুত্বপূর্ণ না। এই যেমন পক প্রণালী, গুরুত্বপূর্ণ না। পক প্রণালী গুরুত্বপূর্ণ না। সুন্দা প্রণালী, ইউচাটন প্রণালী, নর্থ চ্যানেল, হ্যাঁ, মেসিনা স্টেট, যতগুলো আছে আর কি, কুক, মোজাম্বিক স্টেট। এবং এটা শুধু না, আরো আছে দেখো, মানে যেগুলো নিয়ে প্রশ্ন ন্যূনতম সম্ভাবনা আছে, ন্যূনতম। এই যে দেখো সবগুলান এখানে দিয়েছি, সবগুলান দিয়েছি। তো এগুলো একবার দুবার একটু রিডিং পড়ে দেখলে, আর যেগুলো গুরুত্বপূর্ণ আলাদা করে দিয়েছি সেগুলো তোমরা অধিক গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে। এই হলো আজকের আলাপ। তাহলে ম্যাপ নিয়ে 3টা ক্লাস নিলাম। 3টা ক্লাস যারা প্রথম দিকে ক্লাসগুলো পাওনি, রেকর্ড আছে, দেখবে, দেখে না তোমার ম্যাপে এগুলো প্র্যাকটিস করবে। আমি ম্যাপ ক্লাসে অনেক বেশি লিখাই না, যে কারণে যে ক্লাসটা তো প্র্যাকটিক্যাল, মুখস্থ করে তো কিছু হবে না, তোমার ম্যাপে দেখে দেখে এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো সেই জায়গাটায় তোমরা যাও, সেই জিনিসটা তোমরা করো। আমি চাই যে ম্যাপ নিয়ে তোমরা স্লোলি আগাও, যাতে করে স্টাডি হয়, সেটাই তোমার জন্য ভালো হবে। আমি আজকে ক্লাসটি শেষ করতে চাই, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করতে পারো।
কারো কোনো প্রশ্ন আছে? স্যার তাতার প্রণালী এটা কি মানে রাশিয়াকে আলাদা করছে এই থেকে এটা একটু বুঝাই দেন। তাতার প্রণালী, তাতার প্রণালীটা হইল তাতার প্রণালীটা হইল এইটা একটা বিশাল একটা দেশ, রাশিয়া। এখানে একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম হলো শাখালিন। শাখালিন। এই জায়গায় জাপান সাগর, এই জায়গায় হলো ওখটস্ক সাগর। জাপান সাগর থেকে ওখস্ত সাগরে যাওয়ার জন্য যে জলপথ, এইটা এইটা হচ্ছে একটা প্রণালী। রাশিয়ার এইখানে একটা গুরুত্বপূর্ণ এলাকা আছে, যে এলাকায় যে জাতি বসবাস করে ওই জাতিকে বলে তাতার জাতি। এই নাম অনুসারে এই প্রণালীটার নাম হলো তাতার প্রণালী। তাহলে আলাদা করছে কাকে? রাশিয়াকে আলাদা করেছে তার শাখালিন দ্বীপ থেকে, জাপান সাগরকে যুক্ত করেছে ওখটস্ক সাগরের সাথে। গত বছর মানে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ যে এডি পরীক্ষা হলো, সেখানে একটা প্রশ্ন দিয়েছিল তাতারদের বসবাস কোথায়, এটার উত্তর হলো রাশিয়াতে। তাহলে তাতার প্রণালী যুক্ত করছে কাকে? জাপান সাগরকে ওখটস্ক সাগরের সাথে, রাশিয়াকে আলাদা করেছে তার একটা দ্বীপ শাখালিন থেকে। ওকে, বুঝতে পারছি স্যার। তাহলে ভালো থেকো সবাই। ইনশাল্লাহ তোমাদের সাথে এই মাসে আর একদিন দেখা হবে, সেটি হলো কয় তারিখ, 24 তারিখে তোমাদের সাথে আবার দেখা হবে। ভালো থেকো, কোনো প্রশ্ন থাকলে আমাকে জানায়ও। সামনের ক্লাসে এসে এই ম্যাপ নিয়ে প্রচুর প্র্যাকটিস করতে হবে, সেই প্র্যাকটিসটা শুরু করে দাও। সেইখানে বুঝতে যদি কোনো অসুবিধা হয়, কোনো কোয়ারি থাকে আমার প্রতি, অবশ্যই আমাকে জানাবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সঠিক ইনফরমেশন জানাতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।